এবিসি রেডিও 89.2 FM শুরু হয়ে গেছে কুয়াশা। আর কুয়াশায় আছি আপনাদের সাথে আমি আরজি শারমিন। আর শুরুতে আছে কুয়াশা এক্স ফাইলসের সত্য ঘটনা, আর তারপরে চলে যাব আমরা কুয়াশার আরেকটি কাহিনী শুনতে। আজকে কুয়াশা এক্স ফাইলসে যে সত্য ঘটনাটি আপনারা শুনবেন তার নাম হচ্ছে দ্য মার্ডার অফ এপ্রিল টিনসলে। আসুন তাহলে কুয়াশা এক্স ফাইলস শুনি দ্য মার্ডার অফ এপ্রিল টিনসলে। এক্স ফাইল শেষ হওয়ার পর আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবে। ইউএস স্টেটের একটা মিড ওয়েস্টার্ন শহর যার নাম ইন্ডিয়ানা। এই শহরের ভেতর ছোট্ট একটা জায়গার নাম ফোর্ট ওয়েইন। 1988 সালের 1 এপ্রিল শুক্রবারের বিকেল 6টার দিকে ফ্রন্ট ওয়েইন পুলিশ জেনেট টিনসলে নামে একজন মহিলার কাছ থেকে একটা ফোন কল পায়। পুলিশ ফোন ধরার সাথে সাথে মহিলাটা কাঁদতে কাঁদতে বলে তার মাত্র 8 বছরের মেয়ে এপ্রিল হারিয়ে গেছে। বেশ কিছুক্ষণ আগে তার মেয়ে বান্ধবীর সাথে খেলতে বের হয়েছিল, কিন্তু এরপর আর বাড়ি ফিরে আসেনি। সে আর তার স্বামী মাইকেল টিনসলে অনেক জায়গায় খোঁজাখুঁজির পরও তাদের মেয়ের কোনো দেখা মেলেনি। পুলিশ এই খবর পাওয়ার সাথে সাথে বেরিয়ে পড়ে এপ্রিল টিনসলের খোঁজে। এপ্রিল টিনসলে বয়স মাত্র 8 বছর। ফেয়ারফিল্ড এলিমেন্টারি স্কুলে ফার্স্ট গ্রেডে পড়তো সে। খুব চটপটা স্বভাবের মেয়ে ছিল। তার একটা বিশেষত্ব ছিল যে সে খুব ভালো গান গাইতে পারত। অন্যদিকে খুব ছোটবেলা থেকেই চার্চের প্রতি তার খুব আগ্রহ। ফেইথ ইউনাইটেড মেথডিস্ট চার্চের খুদে গায়ক দলের সে একজন ছিল। অন্যান্য বাচ্চাদের মতোই ছিল এপ্রিল। সকালে স্কুলে যেত, স্কুল থেকে বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে বের হয়ে বন্ধু বান্ধবীর সাথে খেলতে যেত, তারপর আবার ঠিক সময় মতন বাড়িতে চলে আসত। প্রতিদিন ঠিক বিকেল 4টা বাজার আগেই সে খেলাধুলা শেষ করে তার বাড়িতে ফিরে আসত। কিন্তু 1988 সালের 1 এপ্রিলে বিকেল 4টা পেরিয়ে 5টা বেজে যায়, কিন্তু এপ্রিল আর বাড়িতে ফেরে না। সেদিন সে তার স্কুল থেকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরেছিল। তারপর দুপুরের খাবার খেয়ে মাকে বলে তার বান্ধবী নিকোলের সাথে সে খেলতে যাবে। তাদের বাড়ি থেকে নিকোলদের বাড়ি খুব একটা বেশি দূরে না হওয়াতে তার মা আর কোনো আপত্তি করে না। এপ্রিল তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার মাকে ফোন করে জানায় যে সে ঠিক মতো পৌঁছে গেছে। আর ঠিক মতো পৌঁছলেও এই ছোট্ট বাচ্চাটা সেদিন যে নিজের বাড়িতে আর ফিরতে পারবে না তা কেউ জানত না। সময় পেরিয়ে গেল, এপ্রিল বাড়িতে না ফেরায় তার মা জেনেট এপ্রিলের বান্ধবী নিকোলের বাড়িতে ফোন দেয়। ফোন নিয়ে নিকোলের মায়ের কাছ থেকে জানতে পারে তার মেয়ে এপ্রিল আর তার বান্ধবী নিকোল তাদের বাড়িতে কিছুক্ষণ খেলার পর তারা দুজনেই চলে যায় বাইরের প্লেগ্রাউন্ডে। সেখানে তারা দুজন তাদের ইচ্ছে মতো খেলাধুলা শেষ করে প্রায় 3টার সময় তার মেয়ে নিকোল বাসায় ফিরে আসে। এপ্রিল টিনসলে প্লেগ্রাউন্ডে খেলতে খেলতে 3টে বেজে যায়। তার মানে এবার এপ্রিলের বাড়ি যাবার পালা। বাড়ি ফিরে যাবার পথে তার হঠাৎ মনে পড়ে যে সে তার বান্ধবী নিকোলের বাড়িতে তার ছাতা ফেলে রেখে এসেছে। বৃষ্টি হতে পারে ভেবে সে তার বাসা থেকে ছাতা নিয়ে বের হয়েছিল, কিন্তু সেটা ভুল করে ফেলে রেখে এসেছে নিকোলের বাসায়। তাই সেটা ফেরত নিয়ে আসতে অর্ধেক রাস্তা থেকে আবার নিকোলের বাসার দিকে রওনা দেয় এপ্রিল। নিকোল তার বাসায় ছিল না, সে আবার অন্য আর একটা বান্ধবীর বাসায় গিয়েছিল খেলতে। তাই সেদিন এপ্রিলের সাথে আর দেখা হয়নি তার। এপ্রিল টিনসলে বাড়ি না ফেরায় তার মা বাবা সহ প্রতিবেশীদের কয়েকজন রাস্তায় নেমে পড়ে তাকে খোঁজার জন্য। কয়েক ঘন্টা পার হয়ে যাওয়ার পরও যখন কোথাও তাকে খুঁজে পায় না, তখন তার মা জেনেট পুলিশকে ফোন দেয়। ফোন পেয়ে সাথে সাথে পুলিশ চলে আসে তার বাড়িতে। জেনেট তার মেয়েকে খুঁজে বের করার জন্য পুলিশকে তার মেয়ের একটা ছবি দেয়, আর পুলিশকে তার মেয়ের পরনের জামা কাপড়েরও একটা বর্ণনা দেয়। সেদিন এপ্রিলের পরনে ছিল গোলাপি রঙের জুতো, লাল আর গোলাপি জ্যাকেট, নীল সোয়েটার আর হালকা নীল রঙের প্যান্ট। পুলিশ এপ্রিল টিনসলেকে খুঁজতে নেমে যায়। ফোর্ট ওয়েইন সহ আশেপাশে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়, কিন্তু কোথাও এপ্রিলকে খুঁজে পাওয়া যায় না। তারপর পুলিশ ধারণা করে যে কেউ হয়তো রাস্তা থেকে এপ্রিলকে তুলে নিয়ে গেছে। ফোর্ট ওয়েইনের এলাকাবাসীদের জন্য এটা খুব ভয়ঙ্কর হলেও সেই মুহূর্তে এটা ছাড়া আর অন্য কিছুই বলা যাচ্ছিল না, কারণ পুলিশ আশেপাশের সবাইকে জিজ্ঞাসা করেছে। এপ্রিলের সব বন্ধু বান্ধবের বাড়িতে গিয়েও খুঁজেছে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। এপ্রিলের নিখোঁজ হওয়ার রহস্যের সমাধান হয় আরো প্রায় 72 ঘন্টা পর। ফোর্ট ওয়েইনের পার্ক, মানে যেখানে এপ্রিল তার বান্ধবী নিকোলের সাথে খেলছিল, সেখান থেকে প্রায় 20 মাইল দূরে ডিকেপ কাউন্টির কাউন্টি রোড 68-এ একজন সকালবেলা জগিং করার সময় রাস্তার পাশে একটা মেয়েকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। সাথে সাথে সে পুলিশকে ফোন দেয়,
আর পুলিশ সেখানে গিয়ে দেখে মেয়েটা আর কেউ না, বরং 8 বছর বয়সী এপ্রিল টিনসলে। আর সে অজ্ঞান না, মৃত অবস্থায় পড়ে আছে রাস্তার পাশে। তার মায়ের বর্ণিত জামা কাপড় আর ছবি সবকিছু মিলিয়ে এটাই যে এপ্রিল, তাতে কোনো সন্দেহ নেই। পুলিশ ধারণা করে যে তাকে শ্বাসরোধ করে মারা হয়, তারপর তার মৃতদেহ এনে রাস্তার পাশে ফেলে রাখা হয়। এপ্রিলের গায়ে জামা কাপড় সব ঠিক মতোই ছিল, কিন্তু তার পায়ের একটা জুতো ছিল না। মনে হয় তাকে নিয়ে আসার সময় অথবা তাকে উঠিয়ে নেওয়ার সময় সেই জুতোটা কোথাও পড়ে যায়। জেনেট টিনসলেকে তার 8 বছরের মেয়ে এপ্রিল টিনসলের মৃতদেহ একটা রাস্তার পাশে খুঁজে পাওয়ার খবর দিতে পুলিশ তার বাড়িতে যায়। মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে মনের শেষ আশাটাও মাটিতে মিশে যায়। পৃথিবীতে সবচেয়ে কঠিন নিজের সন্তানের মৃত্যুর সংবাদ পাওয়া। এপ্রিলের বাবা মার এখন একটাই চাওয়া, তাদের মেয়ের খুনিকে খুঁজে বের করা আর তার বিচার হওয়া। এপ্রিল টিনসলের মৃতদেহ অটোপসি করানোর পর পুলিশ নিশ্চিত হয় যে তাকে শ্বাসরোধ করেই মারা হয়েছিল। শুধু তাই না, অটোপসিতে আরো একটা ভয়ঙ্কর তথ্য বের হয়ে আসে, আর সেটা হচ্ছে এপ্রিলকে শুধু তুলে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে মারা হয়নি, এর আগেই 8 বছর বয়সী বাচ্চাটাকে ধর্ষণ করা হয়েছিল। হ্যাঁ, ধর্ষণ। কোন এক মানুষরূপী পশু 8 বছরের বাচ্চাটাকে প্রথমে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, তারপর তাকে মেরে ফেলে দিয়ে যায় এক রাস্তার পাশে। এই তথ্য শুধু এপ্রিলের বাবা মায়ের কাছেই না, বরং আশেপাশের প্রতিবেশী এমনকি পুলিশের কাছেও খুব অবাক করে দেওয়ার মতো ছিল। 1988 সাল, তখনও ডিএনএ টেস্টের সাথে সবাই খুব একটা পরিচিত না। এপ্রিলের মৃতদেহ থেকে পাওয়া ডিএনএ স্যাম্পল ল্যাবে পাঠানো হয় পরীক্ষা করার জন্য, শনাক্ত করার জন্য যে আসলে খুনিটা কে। কিন্তু ডিএনএ প্রসেস খুব বেশি আধুনিক না হওয়াতে এটাতে অনেক সময় লাগবে। এপ্রিলের মৃতদেহ যেখান থেকে পাওয়া যায় তা থেকে পুলিশ ধারণা করে খুনি এই এলাকাতেই থাকে, এলাকার বাইরের কেউ না। এই এলাকাতেই থাকার কারণে খুনি জানতো যে কখন রাস্তায় মানুষের আনাগোনা একটু কম থাকে, তাই সেই সময়টাতে কাউকে কিডন্যাপ করলে কেউ তাকে দেখবে না। আর খুন করে ঠিক কোন জায়গায় সে লাশ ফেলে রেখে আসলে কেউ দেখার আগে সেখান থেকে পালিয়ে আসা যাবে, এটাও সে খুব ভালো করেই জানত। বহিরাগতদের এত হিসাব নিকেশ করা সম্ভব ছিল না, কিন্তু এই খুনির মাথায় অন্য কোন একটা ফন্দি চলছিল। সে চাইলেই তার খুন মানে এপ্রিলের লাশ এমন জায়গায় লুকিয়ে রাখতে পারত যেখান থেকে সেটা কেউ খুঁজে পেত না। কিন্তু সে এমনটা করেনি। সে লাশ ফেলে রেখে এসেছিল খোলা রাস্তার পাশে, যেন সহজেই কেউ খুঁজে পেতে পারে। হয়তো খুনি এটাই চেয়েছিল, হয়তো খুনি এটা প্রমাণ করতে চেয়েছিল যে লাশ খুঁজে পেলেও কেউ তাকে খুঁজে পেতে পারবে না, সে রয়ে যাবে ধরা ছোঁয়ার বাইরে। পুলিশ এবার এপ্রিলের খুনিকে খুঁজতে থাকে ফোর্ট ওয়েনের ভেতরে। যেখানে এপ্রিল টিনসলের মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই জায়গাটা ও তার আশেপাশের জায়গা পুলিশ ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। এপ্রিলের মৃতদেহ থেকে প্রায় 800 ফিট দূরে এপ্রিলের আরেকটা জুতো খুঁজে পাওয়া যায়। তার মানে খুনি এপ্রিলের মৃতদেহ রাস্তার পাশে ফেলে দেওয়ার পর গাড়িতে করে তার গন্তব্যে যাচ্ছিল। তখন হঠাৎ করে সে গাড়িতে এপ্রিলের একটা জুতো দেখতে পায়, তারপর সেটা জানালা দিয়ে ফেলে দেয়। হঠাৎ একদিন একজন মহিলা পুলিশ স্টেশনে ফোন দিয়ে বলে সে নাকি ছোট্ট একটা বাচ্চাকে মানে এপ্রিল টিনসলেকে 1 এপ্রিল শুক্রবার বিকেলের দিকে রাস্তায় একা হেঁটে যেতে দেখে। পুলিশ প্রথমে বিশ্বাস করে না, কারণ কোনো একটা সারা জাগানো মার্ডার কেসের সময় অনেকেই এভাবে ফোন করে অনেক মিথ্যে কথা বলে। কিন্তু সে যখন বলল সেদিন বিকেলে এপ্রিল কি রঙের জামা পরেছিল, তখন পুলিশকে বিশ্বাস করতেই হলো যে সে আসলে সত্যি কথা বলছে। সে আরো বলে যে বাচ্চাটা যখন রাস্তা পার হচ্ছিল তখন একটা নীল রঙের পিকআপ ট্রাক এপ্রিলের সামনে থামায়। তখন এপ্রিল সে গাড়িতে উঠে যায়। তার কাছে ব্যাপারটা তখন অদ্ভুত বা সন্দেহজনক মনে হয়নি, কারণ এপ্রিল কোন রকম আপত্তি না করে গাড়িতে উঠে গিয়েছিল। পুলিশ স্কলারের কাছে সেই পিকআপ ট্রাক আর তার ড্রাইভারের বর্ণনা জানতে চাইল। সে জানেন লোকটার একটু কোকড়া চুল, হালকা ব্রাউন কালারের, বয়স প্রায় 30-এর মতো। চেহারার পুরো বর্ণনা শুনে পুলিশ এই পিকআপ ট্রাক ড্রাইভারের একটা স্কেচ বানালো। সেই স্কেচ মিডিয়াতে প্রকাশ করার পরই আরো অনেক ফোন কল আসতে শুরু করলো। সবাই সেই স্কেচ দেখে এক একজনের নাম সাজেস্ট করতে থাকলো, কিন্তু কোনোটাই কাজে আসছিল না। এলাকার সবাই খুব উদ্বেগ হয়ে উঠেছিল 8 বছর বয়সী ছোট্ট মেয়েটার খুনিকে খুঁজে বের করার জন্য। আর এই জন্য তারা পুলিশকে সব ধরনের সাহায্য করতে রাজি ছিল, সেটা যেভাবেই হোক না কেন। এলাকাবাসীরা শুধু আসল খুনি শাস্তি চায়। 8 বছর বয়সী এপ্রিল টিনসলেকে নির্মমভাবে ধর্ষণ করার পর হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা মানুষরূপী পশুটা এখনো খোলা রাস্তায় নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। আবার কখনকার বাচ্চার উপর
এরকম পাশবিক অত্যাচার চালাবে তা কেউ জানে না। এই নির্মম হত্যাকারীর ব্যাপারে এখন পর্যন্ত সবচেয়ে বেশি তথ্য দিয়েছে ফোনের সেই মহিলাটা। এর চেয়ে বেশি আর কেউ কিছু জানে না। ফোর্ট ওয়েনের এলাকাবাসী সবাই তাদের সন্তানদের উপর অতিরিক্ত নজর রাখতে শুরু করল। বাড়ির বাইরে সন্তানদের একা বের হতে দেয়া প্রায় বন্ধ করে দিল। বাচ্চারা বাড়ির বাইরে বের হলে সাথে কাউকে নিয়ে বা অনেকে একসাথে থাকা শুরু করলো। অন্যদিকে সে খুনিকে খুঁজে বের করার জন্য পুলিশ তাদের তদন্ত চালিয়ে যেতে থাকলো। পুলিশ খুনির সম্ভাব্য স্কেচ মিডিয়াতে প্রকাশ করেছিল, সেটা দেখে অনেকেই পুলিশ স্টেশনে ফোন করে দিয়ে বিভিন্ন জনের নাম বলতে থাকলো। কিন্তু তাদের মধ্যে বারবার একটা নামে ঘুরে ফিরে আসছিল, আর সেটা হচ্ছে এই এলাকারই একজন গ্যাং মেম্বার, যাকে সবাই তার ডাক নাম মুজ হিসেবে চেনে। সেই মহিলাটা এপ্রিলকে একটা নীল রঙের পিকআপ ট্রাকে উঠে যেতে দেখেছিল। তাকে মুজের একটা ছবি পুলিশ দেখায়। তখন সে নিশ্চিত করে যে এটাই সেই পিকআপ ট্রাক ড্রাইভার। পুলিশের মুজের ব্যাপারে আরো অনেক তথ্য জমা করতে থাকে। ফোর্ট ওয়েন এলাকার সবাই এই গ্যাংটাকে চিনত। অনেকেই জানতো এই গ্যাংটা নাকি শয়তানের উপাসনা করত, যাকে বলা হয়ে থাকে ডেভিল ওয়ার্শিপ। এমনকি একবার নাকি একজন এই গ্যাং এর আড্ডাখানায় গিয়ে দেখেছে সেখানে একটা পেন্টাগ্রাম আঁকা। পুলিশ এই ব্যাপারে আরো তদন্ত চালিয়ে যেতে থাকলো এবং জানতে পারলো যে এপ্রিল টিনসলের হত্যাকাণ্ডের সেই শয়তানের উপাসনারই একটি অংশ ছিল। কিন্তু পুলিশ কোনো বাস্তব প্রমাণ পায়নি। মুজও ছিল পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। তাই পুলিশ যখন যেখান থেকে তথ্য পাচ্ছিল সেটাই তদন্ত করে দেখছিল, কিন্তু এর কোনোটাই পুলিশকে কোনো সমাধানের দিকে নিয়ে যায়নি। বারবার তারা ব্যর্থ হচ্ছে। এভাবেই এপ্রিল টিনসলের মার্ডার কেস আনসলভড থেকে যায়। 8 বছর বয়সী এপ্রিল টিনসলে 1988 সালের 1 এপ্রিলে তার বান্ধবীর সাথে খেলতে গিয়ে সেখান থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয়। ঠিক তার 3 দিন পর পাওয়া যায় তার মৃত লাশ। পুলিশ অনেক চেষ্টা চালিয়েও এর কোনো সমাধান করতে পারেনি। কিন্তু ঠিক তার 2 বছর পর পুলিশ এমন একটা তথ্য পায় যেটা সবাইকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেই তথ্যটাই সবাইকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছিল যে সেই খুনি আবার ফিরে এসেছে। 1990 সালের 19 মে সোমবার, সেদিন দুপুরবেলা ইন্ডিয়ানার ডেকাপ কাউন্টি থেকে একজন 911-এ কল করে জানায় সে খুবই অদ্ভুত একটা জিনিস খুঁজে পেয়েছে। আর সেটা হচ্ছে তার পরিবারের একটা ফার্মের দেয়ালে কেউ একজন একটা মেসেজ লিখে দিয়ে গেছে। আর সেই মেসেজটা হচ্ছে, আই কিল্ড এপ্রিল টিনসলে, হা হা, আই উইল কিল অ্যাগেইন। পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায়। সেই ফার্মটা থেকেই প্রায় 10 মাইল দূরে পাওয়া গিয়েছিল এপ্রিল টিনসলের মৃতদেহ। এরকম মেসেজ অনেকেই একটা খোলা ফার্মের দেয়ালে লিখে যেতে পারে, কিন্তু সেখানে আরো লেখা ছিল, ডিড ইউ ফাইন্ড দ্য আদার শু? এপ্রিল টিনসলের মৃতদেহ থেকে যে একটা মাত্র জুতো পাওয়া গিয়েছিল, এটা পুলিশ পাবলিকলি অ্যানাউন্স করেনি। তার মানে এরকম প্রশ্ন শুধুমাত্র খুনই করতে পারে, যেহেতু সে জানে এবং সে নিজেই খুন করেছে। পুলিশ সেই ফার্মের আশেপাশে সবাইকে জিজ্ঞেস করতে থাকলো কেউ কি কাউকে এই দেয়ালে কিছু লিখতে দেখেছে কিনা, কিন্তু না, কেউ এরকম কিচ্ছু দেখেনি। পুলিশ পুরো দেয়ালে কোনো ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা সেটার জন্য চেক করলো, কিন্তু সেখানে কোনো হাতের আঙুলের ছাপ ছিল না। তাই পুলিশ এবার হাতের লেখার উপর নজর দিল। হাতের লেখা, লেখার ধরন আর কিছু বানান ভুলে ছিল একটা ক্লু। ডিটেকটিভরা ধারণা করে খুনি হয়তো নিজের আসল পরিচয় লুকানোর জন্য ইচ্ছে করে বানানো ভুল রেখে গেছে। পুলিশের নতুন মেসেজের কথা মিডিয়াতে প্রকাশ করল। এরপর আবারও অনেকে ফোন করে অনেক নাম সাজেস্ট করতে শুরু করল, কিন্তু কোনোটাই ঠিক মিলল না। সেই মেসেজটা আবারও একটা ধাঁধার মতন রয়ে গেল। অন্যদিকে পুলিশ নিয়মিত পুরো ফোর্ট ওয়েন এলাকায় নজর রাখতে শুরু করলো, কারণ খুনের মেসেজে স্পষ্ট লেখা আছে যে সে এমন কাজ আবারও করবে। কিন্তু এভাবে দিন থেকে সপ্তাহ, তারপর সপ্তাহ থেকে মাস পেরিয়ে গেল, কিন্তু কোনো নতুন খুনের খবর পাওয়া গেল না। পুলিশ ফোর্ট ওয়েনেও সন্দেহজনক কিছু দেখতে পেল না। খুনি আবার গা ঢাকা দিয়েছে, কিন্তু কে জানে, হয়তো খুনি এমনটাই চাচ্ছিল
যেন পুলিশ তার খোঁজ করতে করতে হাল ছেড়ে দেয়, আর ঠিক সেই সময় সে তার সুযোগ বুঝে আবার স্বীকার করতে নামবে। আস্তে আস্তে এপ্রিল টিনসলের মার্ডার কেসের খবর টিভি আর পত্রিকা থেকে সরে যেতে শুরু করলো। বছর পেরিয়ে গেলে পুলিশ আবারও আনসলভড কেসেস এর ফাইলে রেখে দেয় এপ্রিল টিনসলের ফাইল। খুনিকে খুঁজে পাওয়ার ক্ষীণ যে আশা ছিল সেটা এখন আর নেই। সবাই ধরেই নেয় যে এপ্রিলের খুনিকে আর খুঁজে পাওয়া যাবে না। সে তার মতো এভাবে ঘুরে বেড়াবে খোলা আকাশের নিচে। তার অপরাধের জন্য তার কোনো শাস্তি হবে না। দেখতে দেখতে এপ্রিল টিনসলের খুনের 14 বছর পার হয়ে গেল, অর্থাৎ 2004 সাল। 2004 সালের 25শে মার্চ পুলিশের হাতে একটা চিঠি আসলো। 8 বছর বয়সে একটা বাচ্চা পেয়েছে চিঠিটা। কে লিখেছে বা কে তার ব্যাগে রেখে গিয়েছে সে ব্যাপারে সে কিছুই জানে না। সেই চিঠিতে লেখা, হা হা হানি, আই হ্যাভ বিন ওয়াচিং ইউ। আই এম দ্য সেম পারসন who killed April Tinsley. I'm gonna do the same thing to you, and I have a present for you. 1990 সালে ইন্ডিয়ানার ডেকাব কাউন্টিতে একটা ফার্মের দেয়ালে যে মেসেজ লেখা ছিল, এই চিঠিটাতেও ঠিক একই ভাবে লেখা, সেই একই হাতের লেখা, সেই একই বানান ভুল। তার মানে দুইটা একই মানুষের লেখা মেসেজ। কিন্তু না, এখানেই শেষ না। 7 থেকে 9 বছরের মেয়ে আছে এমন আরো 2টা পরিবারও এই একই ধরনের চিঠি পায় কিছুদিনের মধ্যেই। এই চিঠিগুলো শুধু এই 3 পরিবারকেই না, বরং ফোর্ট ওয়েনের এলাকার সব পরিবারকে আতঙ্কে ফেলে দেয়। আর তারও কিছুদিন পর আরেকটা পরিবার, যাদের 9 বছরের একটা মেয়ে আছে, তারা আরো ডিস্টার্বিং একটা চিঠি পায়। সেই চিঠির সাথে খুনের কিছু নগ্ন ছবি ছিল, কিন্তু সেই ছবিতে খুনের চেহারা দেখা যাচ্ছিল না। আর সেই চিঠিতে খুব নোংরা ভাবে লেখা ছিল সে কিভাবে তাকে ধর্ষণ করতে চায়। পুলিশ এখন একদম নিশ্চিত যে এগুলো একজন মানসিকভাবে অসুস্থ মানুষ করে যাচ্ছে, কারণ কোন সুস্থ মস্তিষ্কের মানুষই এতটা হীন মনস্কের হতে পারে না। পুলিশ হলুদ কাগজের 4টা চিঠি ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দেয়, সেখান থেকে কোনো সম্ভাব্য ডিএনএ পরীক্ষার জন্য। কিছুদিন পর ডিএনএ টেস্টের রেজাল্ট আসলে পুলিশ জানতে পারে যে এপ্রিল টিনসলেকে যে ব্যক্তি খুন করেছিল আসলে সেই চিঠিগুলো লিখেছে। এপ্রিলের মৃতদেহ আর এই 4টা চিঠি থেকে পাওয়া ডিএনএ স্যাম্পল ম্যাচ করলেও পুলিশের কাছে থাকা ন্যাশনাল ডেটাবেজের কোন ডিএনএ এর সাথে এই ডিএনএ ম্যাচ হচ্ছিল না। তার মানে খুনির আসল পরিচয় পুলিশের কাছে অজানাই থেকে যায়। পুলিশ আবার আরো কঠিন একটা সিদ্ধান্তের মুখোমুখি পড়ে যায়। সেটা হচ্ছে এই 4টা চিঠি মিডিয়াতে প্রকাশ করার সিদ্ধান্ত। পুলিশ ধারণা করে যে খুনি পুলিশ আর সাধারণ মানুষকে এভাবে ভড়কি দিয়ে খুব মজা পাচ্ছে। এটা তার কাছে এক ধরনের খেলার মতো। তাই সময় বুঝে সে বারবার এভাবে হুমকি দিয়ে যাচ্ছে, আর একটা হুমকি আরেকটার চেয়েও ভয়ানক। তাই যদি এখন এই চিঠিগুলো মিডিয়াতে প্রকাশ করা হয় তাহলে হয়তো খুনি আরো মজা পেয়ে যাবে, আর তার ক্ষমতা দেখানোর জন্য এর চেয়েও ভয়াবহ কিছু করে বসবে। কিন্তু খুনির সম্পর্কে কোনো ক্লু না থাকায় পুলিশ বাধ্য হলো চিঠিগুলো মিডিয়াতে প্রকাশ করে সবাইকে জানিয়ে দিতে। এরপর থেকে আবারও অনেক ফোন কল আসতে শুরু করলো। সবাই পুলিশকে তাদের সাধ্য মতো তথ্য দিতে থাকলো, কিন্তু তাদের মধ্যে একজন খুবই অদ্ভুত আর গুরুত্বপূর্ণ একটা তথ্য পুলিশকে দিল। আর সেটা হচ্ছে ফোর্ট ওয়েনে বসবাসকারী এক তরুণ তার নিজের বাবাকে এপ্রিল টিনসলের খুনি হিসেবে দাবি করেছিল। পুলিশের তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে আসতে বলল। সেই তরুণ পুলিশ স্টেশনে আসলে শুরু হয় তার জিজ্ঞাসাবাদ পর্ব। ইনভেস্টিগেটর তাকে জিজ্ঞেস করে নিজের বাবাকে এপ্রিলের খুনি হিসেবে সন্দেহ করার কারণ কি। তখন সে জানায় তার বাবার একটা পোলারয়েড ক্যামেরা ছিল। সেই ক্যামেরা দিয়ে তোলা কিছু বীভৎস ছবি সে একবার দেখতে পেয়েছিল। শুধু তাই না, চিঠিগুলো লেখার ধরন আর তার বাবার কথা বলার ধরন হুবহু মিলে যায়। সে আরো জানায় যে প্রায় 15 বছর আগে তার বাবার একটা নীল রঙের পিকআপ ট্রাক ছিল। এপ্রিল টিনসলের মৃত্যুর পর সে কোনো কারণ ছাড়াই তার ট্রাকের রং বদলে ফেলে। সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে 1988 সালের দিকে তার বাবা ঠিক সেই ব্লকেই থাকত যেখানে এপ্রিল টিনসলেকে সর্বশেষ জীবিত অবস্থায় দেখা গিয়েছিল। ব্যাস, এর চেয়ে বেশি তথ্য আর প্রয়োজন হয়নি তাকে সন্দেহ করার জন্য। ছেলের জিজ্ঞাসাবাদের পর্ব শেষ করে পুলিশ ছুটে যায় তার বাবার বাড়িতে তাকে আটক করার জন্য। নিজ বাড়িতেই ছিল সে। তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হলে সে পুলিশকে বলে এপ্রিল টিনসলে নামের কাউকে সে চেনে না, কিন্তু তার ছেলে বলেছিল যে তার ছোট বোনের সাথে প্রায় এপ্রিল পার্কে খেলত। পুলিশের সন্দেহ আরো বেড়ে যায় যখন সে একদম মুখস্থ বলে দিচ্ছিল
যে 1918 সালের 1 এপ্রিল সে কোথায় ছিল এবং কি করছিল। অর্থাৎ যেদিন এপ্রিল খুন হয়েছিল তার প্রায় 14 বছর আগের কথা এত স্পষ্টভাবে কারণে মনে থাকার কথা না। সে জানায় যে সে নাকি সেদিন তার অফিসে ছিল। পুলিশ তার কিছু সহকর্মীর সাথে কথা বলে তার পুলিশকে জানায় যে সে সেই সময়টাতে অফিসে আসা বন্ধ করে দিয়েছিল। তার মানে সে মিথ্যে বলছে। পুলিশ তাকে জিজ্ঞেস করে তার নীল রঙের কোন পিকআপ ট্রাক ছিল কিনা। সে বলে ছিল, কিন্তু এপ্রিল টিনসলে মারা যাবার বেশ কিছুদিন আগেই নাকি সে এক প্রতিবেশীর কাছে সেটা বিক্রি করে দিয়েছিল। পুলিশ তাকে সে প্রতিবেশীর নাম জিজ্ঞাসা করলে সে বলে তার নাম মনে নেই। তার এই সাজানো গল্প কোনটাই পুলিশ বিশ্বাস করে না। পুলিশ সেদিনই তার বাসায় তল্লাশি চালায়। সেখানে তার আরো কিছু প্রমাণ পায়, যেমন একটা হলুদ রঙের ডায়েরি। সেই 4টা চিঠি ঠিক যেমন কাগজে লেখা হয়েছিল, এই ডায়েরির কাগজটাও ঠিক তেমন, আর একটা পোলারয়েড ক্যামেরা। এবার শুধু তার ডিএনএ টেস্ট করা বাকি। ডিএনএ ম্যাচ করলেই প্রমাণ হয়ে যাবে যে সেই এপ্রিল টিনসলের খুন। কিছুদিন পর ডিএনএ টেস্টের রেজাল্ট আসে, কিন্তু তা খুব হতাশাজনক। তার ডিএনএর সাথে এপ্রিলের মৃতদেহ আর 4টা চিঠিতে পাওয়া ডিএনএ এর কোনো মিল নেই। পুলিশ আবার নিরাশ হয়ে পড়ে। তারপরেও কেউ হাল ছেড়ে দেয়নি। সবাই তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যেতে থাকে আসল খুনিকে খুঁজে বের করার। পুলিশ টিমের সাথে এবার যোগ দেয় এফবিআই টিম। এপ্রিল টিনসলের খুনিকে খুঁজে পেতে পুলিশ এবার নতুন এক প্রযুক্তি ফেনোটাইপের সাহায্য নেয়। সেটা হচ্ছে ক্রাইম সিন থেকে পাওয়া ডিএনএ স্যাম্পল দিয়ে কম্পিউটার খুনির এক ধরনের ডিজিটাল স্কেচ তৈরি করে। কিন্তু এই ডিজিটাল স্কেচ থেকে আসল খুনিকে বের করা অনেক সময়ের কাজ। পুলিশ হার না মেনে এভাবেই এগোতে থাকে। 1918 সালের 15 জুলাই এপ্রিল টিনসলের মৃত্যুর ঠিক 30 বছর পর ফোর্ট ওয়েন পুলিশ ডিপার্টমেন্ট অবশেষে সেই ডিজিটাল স্কেচের একটা মিল খুঁজে পায়। তার নাম জন ডি মিলার। সে ইন্ডিয়ানার গ্র্যাভিল শহরে বাস করত। সঙ্গে সঙ্গে পুলিশ রওনা দেয় তার বাড়ির উদ্দেশ্যে। সেখান থেকে তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করার জন্য। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে প্রথমে সব অস্বীকার করলেও পরে নিজে স্বীকারোক্তি দেয়। স্বীকার করে নেয় যে 1988 সালে সেই 8 বছর বয়সী এপ্রিল টিনসলেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, তারপর গলা টিপে হত্যা করে ফেলে রেখে আসে রাস্তার পাশে। এর কারণ জানতে চাইলে সে বলে কম বয়সী মেয়েদের প্রতি তার এক ধরনের আকর্ষণ বোধ কাজ করে, যেটা সে নিজেও কন্ট্রোল করতে পারে না, যাকে আমরা বলে থাকি পেডোফিল। এর জন্য সে অনেক ডাক্তারও দেখিয়েছে, কিন্তু কোনো উপকার হয়নি। সে আরো জানায় যে এপ্রিল টিনসলে ছাড়া আর কোনো খুন পরবর্তীতে সে করেনি। অবশেষে দীর্ঘ 30 বছর পর এপ্রিল টিনসলের মার্ডার কেস সলভ হয়েছে। আর এমনটা তো হবারই ছিল, কারণ অপরাধ কখনো লুকোনো থাকে না। 2018 সালের 19 জুলাই হাইকোর্টে জন ডি মিলারকে তার মানসিক অসুস্থতার কথা বিবেচনায় রেখে বিনা জামিনে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। কুয়াশা এক্স ফাইলসে এতক্ষণ ধরে যে সত্য ঘটনাটি শুনছিলেন তার নাম হচ্ছে দ্য মার্ডার অফ এপ্রিল টিনসলে। আর এখন সময় হয়ে গেছে কুয়াশার অন্য গল্পে যাবার। আজকের গল্পটি আপনাদের জন্য লিখেছেন নাদিয়া ইসলাম নিতুল। আসুন তাহলে প্রথম পর্ব শুনি, তারপরে আবারও ফিরে আসছি। আপনি রয়েছেন আরজে শারমিনের সাথে কুয়াশায়। আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। রাতের এই সময়টা শওকতের কাছে সবসময় ব্যাখ্যাত। কেমন একটা ঘোরের মধ্যে থাকে সে, নিশার আর নিস্তেজ হয়ে পড়ে থাকে। ঘুমটা তার চোখ ছাড়া হয়েছে বহু আগে। অনেক দূরের কোনো দূরপাল্লার ট্রেনের শব্দ, বিকট শব্দে হর্ন বাজাতে থাকা কোনো ট্রাকের আওয়াজ, যার মাঝে কি মিশে থাকে রাস্তায় শুয়ে থাকা কোনো ঘুমন্ত মানুষের আত্মচিৎকার। শওকতের খুব জানতে ইচ্ছে করে। বিছানা থেকে উঠে দৌড়ে বাইরে কোথাও ছুটে যেতে ইচ্ছে করে, কিন্তু সে পারে না। কিছু একটা আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে তাকে। প্রতিটা রাতে সে যুদ্ধ করে সেই অদৃশ্য এই দানবটার সাথে। এভাবে পুরো রাত কেটে যায়। ভোরের প্রথম আলো এসে যখন ঘরে প্রবেশ করে তখনই বিদায় নেয় দানবটা। প্রতি রাতে একটু করে জীবন শক্তি নিয়ে যায় এই অদৃশ্য দানব। শওকতের মুখোমুখি হবে কোনো একদিন। এই ভাবনায় কোনো এক ফাঁকে চোখ বন্ধ করে ঘুমের রাজ্যে হারিয়ে যায় সে।
স্যার আপনারে বড় সাহেব ডাকছে। একটু পরে আসছি। স্যার আপনারে এক্ষুনি যাইতে বলছে, খুবই রাইগে আছেন, তাড়াতাড়ি যান। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আমি কি এক কাপ কড়া কফি দিয়া দেবো? ঘুম কাইটে দেবো, মাথা ধরাও কমবো। ভাবি আইছে বুঝি, সকালে উঠতে তাই দেরি হয়েছে না? মকবুল, আমার কিছুই লাগবে না, আপাতত তুমি এখান থেকে যাও, এমনিতেই আমার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। আমার কথায় কিছু মনে করেন না স্যার, আপনারা খুব পছন্দ করি বলেই বললাম। আচ্ছা বাবা, বুঝতে পেরেছি, এখন তুমি যাও তো। স্যার আসতে পারি? ও শওকত, এসো ভেতরে এসো, বসো। থ্যাংক ইউ স্যার। 2 কাপ ব্ল্যাক কফি ভেতর পাঠিয়ে দাও। তারপর শওকত, কি অবস্থা বলো? জি স্যার, ভালো আছি। ভালো থাকলে তো ঘুমটাও ভালো হবার কথা। অফিস কয়টায়? জি স্যার, 10টায়। এখন 1টা বাজতে চললো। দুপুরের খাবার সময় অফিসে আসলে চলবে? 3 মাস ধরেই কিন্তু এমন চলছে। সরি স্যার, আমি চেষ্টা করব কাল থেকে ঠিক 10টায় অফিসে চলে আসতে। 3 মাসে হলো না আর কালকে থেকেই হয়ে যাবে? হয় শাহানাকে তোমার বাসায় নিয়ে আসো, রাতে ঘুমটা তাহলে ভালো হবে। বিয়ে করা বউ 1 সপ্তাহের মাথায় বাপের বাড়িতে রেখে এসেছো, কাজটা কিন্তু ভালো হয়নি একদম। স্যার, ওর অনার্স ফাইনালটা শেষেই নিয়ে আসবো। হুট করে বিয়েটা করে একটু ঝামেলা হয়ে গেছে। ছোট রুমে তো আর ওকে নিয়ে থাকা যায় না, আর পরিবেশটা ঠিক থাকার মতো না ওকে নিয়ে। এভাবে লেট করে অফিসে আসলে তো তোমার ইনক্রিমেন্ট নিয়েও আমি কিছু করতে পারবো না। তুমি এত ব্রিলিয়ান্ট একটা ছেলে, 2 বছর ধরে আছো এখানে, তোমার গুডউইলের জন্য আপার ম্যানেজমেন্ট তোমাকে নিয়ে এখনো কিছু বলছে না, কিন্তু এভাবে তোমাকে আর কতদিন বাঁচাবো বলো তো? স্যার, আপনার কাছে আমি অসম্ভব কৃতজ্ঞ, সে কারণে আপনাকে অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করব আমার কারণে আপনাকে যেন বিপদে পড়তে না হয়। স্যার কফি নিয়ে আসছি। ভেতরে এসো। নাও কফিটা খেয়ে নাও, জীবনীটা কেটে যাবে। আর লাঞ্চ আমার সাথে করো। না স্যার, আমি ক্যান্টিন থেকে করে নেব। আরে বসো তো, তোমার ভাবি কালা ভুনার মেজবানির ডাল দিয়ে দিয়েছে, একা খাওয়া সম্ভব না। আর তাছাড়া তোমার ভাবি রান্না কিন্তু অসাধারণ। ঠিক আছে স্যার। হ্যালো, শানু, আমি শওকত। এটা আবার কার নাম্বার? এটা আমার অফিসের কর্পোরেট নাম্বার। তুমি আমার পার্সোনাল নাম্বার থেকে কল ধরছিলে না, তাই এটা দিয়ে কল করলাম। ইচ্ছে করছিল না তোমার সাথে কথা বলতে। আমি তোমার বাসায় গিয়েছিলাম, দারোয়ান বলল তুমি এখানে থাকো না। ঠিকই বলেছে, বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। মানে কি? তুমি এখন কোথায়? আমি হলে উঠেছি, চৈতির রুমে আছি। কি আশ্চর্য, এত কাণ্ড হয়ে গেছে আর তুমি আমাকে জানাওনি। তোমাকে জানালে কি হতো? আমাকে নিয়ে রাখতে কোথায়? তোমার নিজের থাকারই তো কোনো জায়গা হয় না, আমাকে কোথায় নিয়ে রাখতে? আমাকে পাঠিয়ে দিলে বাবার এখানে। এমন কাণ্ডজ্ঞানহীন একটা কাজ তুমি কি করে করলে? আমি আমি সরি শানু, একটু সময় দাও আমাকে, আমি তোমাকে ঠিক নিয়ে আসবো। তুমি আজকাল অফিসেও দেরি করে যাও, ঠিক মতো খাওয়া দাওয়া করো না, রাতে ঘুমাও না। আরে তোমাকে এসব কে বললো? তুমি আমার খবর না নিলেও আমি তোমার খবর ঠিকই নিই। এখন রাখছি, আমার ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে, আর রুমে অনেকে আছে, এখন আর কথা বলা সম্ভব না। শানু, ফোনটা রেখো না প্লিজ। শওকতের রুমটা ছোট, পুরনো ঢাকার 3 তলায় ছাদের একটা চিলে কোঠায় থাকে সে। চকবাজারের ঘিঞ্জি গলিটার শেষ মাথায় বাড়িটা। সেই বাড়িটাতে উঠেছে 6 মাস হলো। শাহানার বাসা থেকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়ার জন্য খুব প্রেসার দিয়ে হুট করে ওদের বিয়েটা করে ফেলা। শওকত ভেবেছিল একটু গুছিয়ে বেতনটা বাড়লে আর জবটা পার্মানেন্ট হলে তারপর বিয়েটা করবে। শওকতের বাবা মা ছোটবেলায় লঞ্চ ডুবিতে মারা যায়। এরপর নিঃসন্তান মামা মামির কাছেই মানুষ হয়েছে সে। ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করতে গিয়েই 3 বছরের জুনিয়র শাহানার সাথে শওকতের পরিচয়। শাহানার অসাধারণ রবীন্দ্রসঙ্গীত আর অদ্ভুত সুন্দর হাসি শওকতের প্রেমে পড়ার জন্য যথেষ্ট ছিল। ছোটবেলা থেকেই সে একটু চাপা স্বভাবের।
শাহানা তার ভালোবাসা সরলতা দিয়ে শওকতকে এমন ভাবে আগলে রাখত যে অন্য কোনো বন্ধুর প্রয়োজন তার কখনোই হয়নি। ছোট্ট একটা রুমে থাকে শওকত। সেখানে জানালা একটাই, খাটের কাছে একটা কাঠের টেবিল আর জানালার কাছে একটা স্টিলের আলমারি। খুব অল্প জিনিসপত্র, তার মধ্যে একটা পুরনো ডায়েরিও আছে। শওকতের ঠিক মনে নেই কবে থেকে এই ডায়েরিটা শওকতের সঙ্গী, কিন্তু এটা সবসময় ওর সাথেই থাকে। এই ডায়েরিতে সে কখন যে কি লেখে কিছুতেই মনে করতে পারে না, কিন্তু সকালে উঠে দেখে সেখানে কিছু না কিছু লেখা থাকে। এই ডায়েরির কথাটা সে কখনো কাউকে বলেনি। একবার শানুকে বলার চেষ্টা করেছিল, কিন্তু বলতে পারেনি। কি যেন হয়েছিল তার, খুব জ্বর এসেছিল তার। মাঝে মাঝে শওকতের মনে হয় এই ডায়েরিটার কোনো অস্তিত্ব নেই, সব ভুল। কিন্তু না, সে আছে ওর সাথে, ভ্রম অথবা বাস্তবতা হয়ে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 2 জন নিহত, 1 জন আহত। গতকাল সন্ধ্যায় ঢাকা আরিচা মহাসড়কে একটি বেপরোয়া বাসের ধাক্কায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে বাবা মা সহ একই পরিবারের 2 জন ঘটনাস্থলেই মারা যায় এবং 5 বছরের মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালক ও হেল্পার পলাতক রয়েছে। নিউজ পেপারটা খুললে প্রতিদিন অ্যাক্সিডেন্টের খবর, বিরক্ত লাগে। কে? শওকত সাহেব, আমি। ও চাচা, আসুন, ভেতরে আসুন, দরজা খোলা আছে। কি আজকে শরীরটা ভালো? জি চাচা, ভালো আছি। ঠিক মতো খাওয়া দাওয়া করেন। তা আপনার ওয়াইফ কি চলে গেছে নাকি? হ্যাঁ, ওর পরীক্ষা চলছে তো, তাই চলে গিয়েছে। সে তো গেছে প্রায় মাস 2 হলো। পরীক্ষা কি এখনো শেষ হয় নাই, নাকি অন্য ব্যাপার আছে? মানে ঝগড়াঝাটি আর কি? না চাচা, তেমন কিছু না। আচ্ছা, যে কারণে আসা, অগ্রিম 2 মাসের ভাড়াটা যদি দিতে পারতেন খুব উপকার হইতো। আসলে বাড়ির সামনের দিকে দেয়ালটা ভেঙে গেছে, আর দেয়াল ড্যাম পড়ছে, একটু চুনকাম করা প্রয়োজন, তাই আর কি। আসলে চাচা, সামনের মাসের আগে তো দিতে পারবো না, মাসের মাঝামাঝিতে একটু টানের মধ্যে আছি আর কি। সে তো বুঝলাম শওকত সাহেব, কিন্তু দেখেন, এটা তো ভদ্র এলাকা, ব্যাচেলর কেউ ভাড়া দিতে চায় না। আমার 2টা মেয়ে, আমার মিসেস কিন্তু বাড়ি ভাড়া দিতে রাজি ছিল না। আপনার ব্যবহার আমার ভালো লাগায় আপনাকে বাড়িটা ভাড়া দেয়া। এত কমে এরকম বাসা কোথায় পেতেন বলেন? আপনি বউ নিয়ে আসছেন শুনে একটু স্বস্তি পেয়েছিলাম, বিয়ের সপ্তাহখানেকের মাথায় আবার চলে গেল। কবি বলেছে, অভাব দরজায় এসে দাঁড়ালে ভালোবাসা জানালা দিয়ে পালায়। শানু ওরকম মেয়ে না, আপনি আসলে ভুল বুঝছেন চাচা। ঠিক আছে, স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয়, কথা বলা ঠিক না। তাও আপনাকে সদুপদেশ দিলাম, একটু বেশি আয় রোজগারের চেষ্টা করেন, আর আমার বিষয়টা একটু দেখবেন। আমার মিসেস ব্যাচেলর রাখতে চাচ্ছে না। আজকে সকালে আমাকে বলল আপনার সাথে কথা বলতে, টুলেট ঝুলাইতে চায়। আমি বুঝিয়ে এসেছি। আমি দেখছি চাচা। ঠিক আছে, আমি আজকে আসি তাহলে। খোদা হাফেজ। জি, আল্লাহ হাফেজ। আরে আশ্চর্য, এটা টেবিলের উপরে এলো কোত্থেকে? এটা তো আলমারির ভিতরে রেখেছিলাম। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 2 জন নিহত, 1 জন আহত। ছাড়ো, ছাড়ো আমাকে, কেন আটকে রেখেছো আমাকে? আমি তোমার নিয়তি। কে তুমি? কি চাও আমার কাছে? আমি
তোমার অদৃষ্ট। তোমার জন্য নির্ধারিত কাজ তোমাকে দিয়ে করানোর নির্দেশ প্রকৃতি আমাকে দিয়েছে। আমার নিয়তি? কি লেখা আমার নিয়তিতে? ওপারের পৃথিবীর পথে কিছু মানুষের শেষ যাত্রা লিপি লেখা তোমার কাজ। কি বলছো তুমি? হ্যাঁ, এটাই সত্যি। প্রত্যেকটা মানুষের সৃষ্টি হয় কোনো না কোনো উদ্দেশ্যে, আর এটাই তোমার নিয়তি। না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস অবিশ্বাস এখানে কোনো অবস্থান করে না। এটাই প্রকৃতির খেয়াল, মেনে নিতে হবে তোমাকে। না 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 না, আমি মুক্তি চাই। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মৃত্যু এক চিরন্তন সত্য। এ অবিনশ্বর আসবে প্রত্যেকের জীবনেই, শুধু কখন আসবে সে সময়টা কারো জানা নেই। মানুষের কাছে সবচেয়ে ভীতিকর যে অনুভূতি, তার নাম হলো মৃত্যু। সারা জীবন এর কাছ থেকেই আমরা পালিয়ে বেড়াই, তারপর একদিন যখন সে সামনে এসে দাঁড়ায় তখন আর পালানোর কোনো রাস্তা থাকে না। বিখ্যাত অভিনেতা এডমন্ড গোয়েনকে মৃত্যুর আগ মুহূর্তে জিজ্ঞেস করা হয়েছিল, মৃত্যুর অনুভূতি কি আপনার কাছে কঠিন বলে মনে হচ্ছে কিনা? জাত অভিনেতার উত্তরটা ছিল এরকম, Yes, it's tough, but not as tough as doing comedy. সারা জীবন অভিনয়ের মাধ্যমে মানুষকে হাসানো গোয়েন ভালোই জানতেন কমেডি করা কতটা কঠিন কাজ। তাই এর তুলনায় মৃত্যুর যন্ত্রণাকেও তার কাছে মনে হয়েছে তুচ্ছ সামান্য ঘটনা। কিন্তু সে ভয়াবহ মৃত্যুর উপখ্যান যদি প্রতিনিয়ত কাউকে লিখতে হয়, তা বেঁচে থাকার পরও প্রতিনিয়ত মরার মতো ভয়ঙ্কর এক অনুভূতি। প্রকৃতির খেয়াল বড়ই রহস্যময়। এই যে বেঁচে থাকা, তা কি কেবলই কোনো একদিন মৃত্যুর জন্য অপেক্ষা, নাকি বেঁচে থাকার জন্য মানব জীবনে থাকে একটা করে গল্প? শওকতের গল্পটা ভিন্ন, যে গল্পের শেষটা হয়তো চলবে উদ্দেশ্যহীন ভাবে। চারিদিকে এমন অন্ধকার কেন? সব ঘোলাটে কেন? আমি আমি কোথায়? আপনি আজ রাতে লিখছেন তো সেই ডায়েরিতে? কে কে তুমি? আমি ঝিলমিল। আমাকে চিনতে পারছেন না? সেদিন যে আপনি সেই ডায়েরিতে লিখছিলেন, আপনি লিখলেন বলেই তো আমার বাবা মা মরে গেল। কি বলছো এসব? হ্যাঁ, আমরা নানু বাড়ি থেকে ফিরছিলাম। বাবা কি সুন্দর গাড়ি চালাচ্ছিল, আর মা কি সুন্দর গান গাচ্ছিল। হঠাৎ সামনে থেকে একটা বাস এসে পড়ল। আমাদের গাড়িটায় ধাক্কা লেগে উল্টে পাল্টে নিচের খাদের কাছে গিয়ে পড়ল। উফ, কি রক্ত! বাবার গলার ভেতরে অনেকগুলো কাঁচ ঢুকে গিয়েছিল। বড় বড় চোখ করে তাকিয়েছিল, একটুও নড়ছিল না। মার এত সুন্দর চুলের মাঝ থেকে মগজ বের হয়ে যাচ্ছিল। আমি খুব ডাকতে চাচ্ছিলাম ওদের, কিন্তু গলা দিয়ে আর স্বর বের হচ্ছিল না। খুব যন্ত্রণা হচ্ছিল, জানো, খুব যন্ত্রণা হচ্ছিল। চুপ করো তুমি, চুপ করো। আমি আর শুনতে চাই না। আমি কারো মৃত্যুর কথা লিখিনি, সব আমার কল্পনা, মিথ্যে। না, আমি চুপ করব না। আমার প্রশ্নের জবাব না জেনে আমি যাব না। আমার বাবা মাকে মেরে ফেলে আমাকে একা কেন বাঁচিয়ে রাখলেন? হাসপাতালের ওরা এটাকে কোমা বলে। এটা আসলে কি জানেন? খুব খুব যন্ত্রণাময় একটা ঘুম। ওপারে আমার মা বাবা দাঁড়িয়ে আছে, কিন্তু কিন্তু ওরা আমাকে আটকে রেখেছে। আমার খুব বেশি কষ্ট হচ্ছে। আমাকে মুক্তি দিন প্লিজ। আমি এখানে থাকতে চাই না। আমি আমার বাবা মার কাছে চলে যেতে চাই। প্লিজ আমাকে মুক্তি দিন। চলে যাও, চলে যাও বলছি। কোনো ডায়েরি নেই আমার। আজ সকালে নিজের হাতে পুড়িয়ে ফেলেছি ওটাকে, আর কিচ্ছু লেখা হবে না ওটাতে। চলে যাও তুমি, চলে যাও বলছি। স্যার, কি হয়েছে আপনার? স্যার, শরীর খারাপ নাকি? কার লগে কথা কন? কেউ না, কেউ না। আমাকে আমাকে এক গ্লাস পানি দেবে মকবুল? জি স্যার, দিতেছি। আপনি বাসায় যাবেন না স্যার? রাত 8টা বাজে। 8টা বেজে গেছে? হ স্যার, আপনি তো ঘুমাই গেছিলেন।
অফিস ছুটি হইয়া গেছে সেই কখন, সবাই চলে গেছে, আমি পানি আনতেছি। আমি কি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? সত্যি ঝিলমিল নামের কোনো মেয়ের অস্তিত্ব আছে? স্যার এই লন পানি। ধন্যবাদ মকবুল। এটা এমন কোনো বিষয় না, অফিসে তালা মারতে হইব স্যার, আপনি বাসার দিকে রওনা দেন। আচ্ছা ঠিক আছে। এভাবে হলের সামনে এত রাতে চলে আসাটা কি তোমার ঠিক হলো? আমি আমার বউয়ের সাথে যে কোনো সময় দেখা করতে আসতে পারি, তাতে তো কারো কোনো সমস্যা হবার কথা না। শকত, এটা আমার বাসা না, আমি হলে থাকি, আর তুমি খুব ভালো করেই জানো রাত 9টার পর হলের বাইরে থাকা যায় না। আসলে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। কি অবস্থা করেছো নিজের? আয়নায় দেখেছো? চোখের নিচে কালি পড়া, দাড়ি কাটানো কতদিন হলো? খাওয়া দাওয়া তো ঠিক মতো করছো বলে মনে হয় না, একদম শুকিয়ে গেছো। আচ্ছা, এই 10 মিনিটে এত কিছু খেয়াল করলে কিভাবে শানু? জানি সব দোষী আমার, এভাবে চাপ দিয়ে বিয়ে করে ফেলাটা ঠিক হয়নি। তোমাকে খুব বিপদে ফেলে দিয়েছি, আমি খুব স্বার্থপর, তাই না? এসব কি বলছো শানু? ভালোবাসা কখনো স্বার্থপর হয় না। বুঝেছি। তোমার অফিস আজ এত দেরি করে শেষ হলো যে? একটু ঘুমিয়ে পড়েছিলাম অফিসে। আচ্ছা শোনো, তোমার জন্য এটা এনেছি। এটা আনতে গিয়ে একটু দেরি হলো। এটার কি প্রয়োজন ছিল? তুমি এই নীল শাড়িটা কিনেছো? হ্যাঁ, তুমি না বলেছিলে মেঘের মতো একটা নীল শাড়ি খুব পরতে ইচ্ছে করছিল তোমার? 22শে শ্রাবণে তারপর আমাকে গান শোনাবে, মনে রবে কি না রবে আমারে। এতগুলো টাকা খরচ করবার কি খুব দরকার ছিল? এখন টাকার কত প্রয়োজন আমাদের। টাকা হবে একদিন, কিন্তু ছোট ছোট ইচ্ছেগুলোকে অপূর্ণ রেখে আক্ষেপ করতে চাই না। আজকে আমার সাথে ডিনার করবে শানু? বেশি রাত হলে যে হলে ঢুকতে পারবো না। তোমাকে তারেকের বাসায় রেখে আসবো। ওর বউ, সোমা আন্টি সবাই বাসায় আছে, কোনো সমস্যা নেই। ওর সাথে কথা বলেই তোমাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা বাবা, ঠিক আছে। কোথায় খাওয়াবে বলো? অনেকদিন বাংলা খাবার খাই না, নীরব হোটেলে যাওয়া যায়। ওদের ভর্তা আর মাছের চচ্চড়িটা অসাধারণ। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। শওকত, ওঠো, লিখতে হবে তোমার। ওরা তোমার লেখার অপেক্ষায়। কে এখানে? আমি তোমার নিয়তি। না 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 না, আমি কিচ্ছু লিখতে চাই না, প্লিজ প্লিজ। তোমার মনে আছে শওকত, ক্লাস 7-এ থাকতে স্কুলের দেয়াল পত্রিকার জন্য তুমি গল্প লিখেছিলে? সেখানে লঞ্চ ডুবিতে একটা লঞ্চের সবাই মারা যায়, দুজনের লাশ কখনো পাওয়া যায় না। একটা ছেলের বাবা মারা যায়, ছেলেটা একা হয়ে যায়। নিজের জন্য নিজের গল্প লেখা দারুণ না? কি বলতে চাইছো? কি বলতে চাইছো তুমি? কি বুঝাতে চাইছো? তুমি যা ভাবছো ঠিক তাই। ওই ছেলেটা তুমি, আর সেই লঞ্চ ডুবিতে খুঁজে না পাওয়ার লাশগুলো ছিল তোমার বাবা মায়ের। সেই নীল রঙের ডায়েরিটা তখন থেকে তোমার সাথে, একটার পর একটা পাতায় তুমি লিখে যাচ্ছ। প্রকৃতি থেকে নির্ধারিত তোমার কাজ এটাই। আমি আজ সকালে ওটা পুড়িয়ে ফেলেছি, ওটার কোনো অস্তিত্ব নেই। লিখতে তোমাকে হবেই কোথাও না কোথাও, লিখতে হবেই শওকত। মুক্তি নেই তোমার। আপাতত ঝিলমিলকে তোমার মুক্তি দিতে হবে। ও অপেক্ষা করছে তোমার জন্য। ওকে ওর বাবা মায়ের কাছে যেতে দাও। না না, আমি লিখতে চাই না। না, আহ 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 আহ
এতক্ষণ ধরে গল্পের প্রথম পর্ব শেষ হলো। আর গল্পের প্রথম পর্বে আমরা দেখেছি শাহানা এবং শওকত স্বামী স্ত্রী। শওকতের একটা অদ্ভুত ব্যাপার আছে, শওকত ঘুমের মধ্যে কিছু একটা লেখে, যেটা সকালে উঠে দেখে সে মনে করতে পারে না, এবং সে যা লেখে সেটাই সত্যি হয়ে যায়। একটা দুর্ঘটনা, সাধারণত সে দুর্ঘটনা বা কোন মৃত্যুর কথাই লিখে থাকে, এবং এটার কারণে সে খুবই সবসময় একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে থাকে। আসুন তাহলে আমরা দ্বিতীয় অংশে চলে যাচ্ছি, অর্থাৎ দ্বিতীয় পর্ব শুনবো এখন। আপনি আছেন কুয়াশায় আর শারমিনের সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। দ্বিতীয় পর্বের পরে আবার আসছি। সকালে শওকতের ঘুম ভাঙে মাথার পেছনের প্রচন্ড একটা ব্যথা নিয়ে। মাথাটা কেমন ঝিমঝিম করছে, সবকিছু ঘোলা লাগছে তার। টলতে টলতে উঠে বসল সে। সকাল 10টা বাজে, আজও অফিসে যেতে দেরি হয়ে গেল। চাকরিটা মনে হয় আর বাঁচারও গেল না। কোন রকম উঠে দাঁড়ানোর পর হঠাৎ তার চোখ গেল বিছানার দিকে। সাদা চাদরের উপর কলম দিয়ে হিজিবিজি করে কিছু একটা লেখা। শওকত ধীর পায়ে বিছানার চাদরটা টান টান করে ছড়ানো। ওখানে লেখা, হাসপাতালের আইসিইউতে কোমায় থাকা মেয়েটি গতকাল মাঝরাতে জীবনের কাছে হেরে গেল। তার পরের লাইন লেখা, আজ ভোরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু। শওকত বুঝতে পারল এই মৃত্যু উপাখ্যান তাকে লিখতেই হবে, এটাই তার জন্য নির্ধারিত। এর থেকে পালানোর কোনো পথ তার জানা নেই। আজকের খবরের কাগজটা পড়েছেন শওকত সাহেব? ফ্রন্ট পেজে 2টা মৃত্যুর খবর। পত্রিকাতে কি ভালো কোনো নিউজ দেয়া যায় না? ভাবছি পেপার পড়াই ছেড়ে দিব। পেপারটা একটু দেখি। এই যে নিন। হাসপাতালের আইসিইউতে কোমায় থাকা মেয়েটি গতকাল মাঝরাতে জীবনের কাছে হেরে গেল। গত 2 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বাবা মা হারানো 5 বছরের ঝিলমিল বিদায় নিল পৃথিবী থেকে। গত পরশুদিন ঢাকা আরিচা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, তারা মারা যান। তারপরের লাইনে লেখা, আজ ভোরে মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়। তার বয়স ছিল আনুমানিক 22। পরে পুলিশ তার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে। কি হলো শওকত সাহেব, আপনি ঠিক আছেন তো? আমার দম নিতে কষ্ট হচ্ছে, আমাকে একটু ধরবেন প্লিজ? মুকবুল জলদি এদিকে এসো, বড় সাহেবকে একটু খবর দাও, শওকত সাহেব অসুস্থ হয়ে পড়েছেন। জি, এক্ষুনি ডাকতেছি স্যার। কোন একজন মানুষ মৃত্যুকে আগেই লিপিবদ্ধ করতে পারে এমন ব্যাখ্যাতীত কোন ঘটনার সত্যিকারের ইতিহাস কি বিজ্ঞানে আছে? হলিউডে এ নিয়ে বেশ কিছু সিনেমা আছে। ফাইনাল ডেস্টিনেশন, টেল মি হাউ আই ডাই, দ্য মিডনাইট মিড ট্রেন নামে এক থ্রিলার মুভি, যেখানে এক ফটোগ্রাফার সিরিয়াল কিলারকে খুঁজতে গিয়ে প্রকৃতির এক ব্যাখ্যাতীত ঘটনার সাক্ষী হয়ে যায়। বিখ্যাত লেখক টেইলর নর্থের থ্রিলার সাসপেন্স উপন্যাস সিরিজ মেশিন অফ ডেথ, a collection of stories about people who know how they will die, সিরিজটির নামই ভিতরের গল্পকে অনেকখানি প্রকাশ করে দেয়। গল্প বা মুভিতে যে কোনো কিছুই সম্ভব, তো বাস্তবে তা কি করে সম্ভব? আসলে কি আমাদের প্রত্যেকটা মানুষের বেঁচে থাকবার কোন একটা উদ্দেশ্য থাকে? নস্ট্রাডাম বলে এক ব্যক্তি, যাকে ভবিষ্যৎ স্রষ্টা বলা হতো, তিনি নাকি 200-300 বছর আগেই এখনকার পৃথিবীতে ঘটে যাওয়ার অনেক ঘটনার ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছিলেন। এর কোনটা আদতে মিলেও যায়। নিন্দুকরা বলে সেটা নিছক কাকতালীয় ঘটনা, কিন্তু সব ঘটনাই কি কাকতালীয়? শওকতের এই গল্পটাতে প্রকৃতির এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে, যার গভীরতার আরেক নাম ভয়ঙ্কর। শওকত, এই শওকত, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি কোথায়? আমাকে তোমার বস কাদের সাহেব খবর দিয়েছেন। আমরা এখন ওনার বাসায় আছি। তুমি অফিসে অসুস্থ হয়ে পড়েছিলে, তাই উনি তোমাকে এখানে নিয়ে এসেছেন।
আসতে পারি? আরে ভাবি, আসুন। ঘুম ভাঙলো তাহলে? এখন কেমন লাগছে? জি, ভালো আছি এখন। ভালো থাকলে কি আর এমন অবস্থা হয়? শাহানা, এই চিকেন স্যুপটা ওনাকে খাইয়ে দাও। সারাদিন তো পেটে দানা পানি কিচ্ছু পড়েনি, এটা খেলে ভালো লাগবে। আরে আপনি শুধু শুধু এত কষ্ট করছেন কেন ভাবি? এমনিতেই আপনাদের সবাইকে এই ঝামেলায় ফেলেছি বলে খুব লজ্জা লাগছে। সন্ধ্যা হয়ে গেছে, শানুকে হলে দিয়ে আসতে হবে। আজ শাহানার তুমি কোথাও যাচ্ছ না। বাইরে আকাশ ভেঙে বৃষ্টি নামছে। মিতু, তোমার হাতের কালা ভুনা কিন্তু শওকতের খুব ভালো লেগেছিল। তো আজ রাতে ভুনা খিচুড়ি দিয়ে কালা ভুনা, রুই মাছ ভাজা হলে কিন্তু মন্দ হয় না। তোমার তো কোনো কিছু হলেই গরু মাংস খাওয়ার বাহানা চাই। খামোখা বেচারাকে কেন দোষ দিচ্ছ? না না, এসবের কোনো দরকার নেই স্যার, আমরা বের হয়ে যাব। এই শরীর নিয়ে কোথায় বের হবেন? চুপ করে শুয়ে থাকুন। শোনো, তুমি ওর সাথে থাকো। শাহানা, কিছু মনে করো না, তুমি করে বললাম। চলো রান্না করতে করতে তোমার সাথে গল্প করি। কি মিষ্টি একটা মেয়ে, এরকম বউ কেউ হলে ফেলে রাখে? আমি তো সেটাই সেদিন শওকতকে বলছিলাম, শাহানাকে নিয়ে আসলেই সবকিছু ঠিক হয়ে যাবে। একদম ঠিক। চলো শাহানা, আমরা কিচেনে যাই। রুবিকে দিয়ে তোমার জন্য কফি পাঠিয়ে দিচ্ছি। সবজির পাকোড়া যদি একটু করে দিতে, কফির সাথে না দারুণ লাগে। উফ, তুমি পারো। আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। ভাবি, এক কথায় আপনার রান্না অসাধারণ। তুমিও তো কম যাও না। ডিমের কোরমাটা কিন্তু শাহানার করা, দারুণ হয়েছে না খেতে? বাহ, সব চাঁদরেল রাধুনি দেখি আজ একসাথে হয়েছে। আর শওকত, তুমি কিছু নিচ্ছ না যে? মিতু, ওকে আরেকটু খিচুড়ি আর মাংস দাও। আরে না না ভাবি, আপনার আর কষ্ট করা লাগবে না, আমি সব নিয়ে নিচ্ছি। আপনি বসুন তো। শাহানা কিন্তু খুব সুন্দর গান করে। খাওয়া শেষে গানের ছোট্ট আসর হয়ে যাক তাহলে, কি বলো? কথা কিসের আবার, গান তো অবশ্যই হবে। তোমার কোনো আপত্তি নেই তো শাহানা? না, কোনো আপত্তি নেই। খেয়ে নিন, অবশ্যই গান শোনাবো। বাইরে ঝুম বৃষ্টি। বিয়ের পরে প্রথম দুজন কোনো নিশ্চিন্ত একলা একটা ঘরে একসাথে আছে। শওকত ভেবেছিল আজ সারা রাত শানুর সাথে গল্প করবে, কিন্তু মেয়েটা এমন বেঘরে ঘুমোচ্ছে যে ডাকতে ইচ্ছে হলো না। কি অসম্ভব সুন্দর লাগে শানুকে যখন ও ঘুমিয়ে থাকে। লম্বা কালো চুলগুলো মুখের উপর পড়ে আছে, উজ্জ্বল হলুদাভ গায়ের রংটার মাঝে কি যেন একটা মায়া আছে। কেবল তাকিয়ে থাকতে ইচ্ছে করে। শানু যখন শওকতের ভয়াবহ সত্যটা জানতে পারবে, তখন কি ও তাকে আর ভালোবাসতে পারবে? এরকম একটা জীবনের সাথে শানুকে জড়িয়ে সে কি ওর জীবনটা ধ্বংস করে দিল? হাজার প্রশ্ন ঘুরছে মাথায় শওকতের। কি সুন্দর একটা রাত, বহুদিন পর প্রশান্তির একটা রাত। আজ শওকত বুকের মধ্যে কোনো চাপ অনুভব করছে না। আজ রাতটাকে কিছু লিখতে হবে না। তার মানে কি শানুর সাথে থাকলে আর সেই মৃত্যুর উপাখ্যান শওকতকে লিখতে হবে না? শানুকে কি তাহলে সব খুলে বলা দরকার? তার মুক্তির একমাত্র পথ কি তাহলে শানুর সাথে থাকা? বহু যুগ পরে যেন আকাশ ভেঙে ঘুম আসছে, রাজ্যের সহস্র বছরের ঘুম। সে ঘুম শান্তি, শাহানার মতো অনেক অনেক ভালোবাসা মাখা আদরের ঘুম। শওকত, শুনতে পাচ্ছ? আবার তুমি? তুমি কি ভেবেছিলে আমি চলে গিয়েছি? তুমি খুব বোকা শওকত। এটা তোমার জন্য নির্ধারিত কাজ, এর থেকে তুমি কোনোদিনই মুক্তি পাবে না। শাহানাকে বলে দিতে চাইছো তো? বলতে পারো, কিন্তু এর ফলাফলটা কি হবে জানো তো? তোমার মৃত্যুর উপাখ্যানে আর একটা নাম হবে শাহানা। না না না, প্লিজ প্লিজ, শানুকে কিছু করো না। তাহলে চুপ। কাউকে কিচ্ছু বলা যাবে না, বললেই তোমার সবচেয়ে প্রিয় মানুষটাও চলে যাবে মৃত্যুর উপাখ্যানে।
শানুকে বলবো না, আমি শানুকে বলবো না। খুব ভালোবাসো শাহানাকে, তাই না? প্লিজ শানুকে কিছু করবো না, আমি ওকে কিচ্ছু বলবো না। পোড়া পোড়া একটা গন্ধ পাচ্ছ শওকত? আগুনে পুড়ে যাওয়া মানুষের গন্ধ খুব উৎকট হয়, গরুর ভুঁড়ি পোড়ানোর মতো গা গোলানো। যন্ত্রণা হচ্ছে মাথায়, অসম্ভব যন্ত্রণা মনে হচ্ছে মস্তিষ্কের প্রত্যেকটা কোনায় কোনায় কেউ হাতুড়ি দিয়ে বাড়ি মারছে। একটা মানুষ পুড়ছে, চামড়া গলে গলে পড়ছে, চুল পুড়ে রাবারের মতো বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছে, মাংস পিণ্ড পুড়ে ছাই হয়ে হাড়গুলো সব বের হয়ে আসছে। বিকট ভাবে চিৎকার করছে মেয়েটা, চিৎকার। চুপ করো প্লিজ, চুপ করো, আর শুনতে চাই না, আর না প্লিজ। এই শুনছো? শুনছো তুমি? জলদি ওঠো। কি হয়েছে? তোমার গায়ে তো অনেক জ্বর, পুড়ে যাচ্ছে একেবারে। না, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো শানু? আমি মিতু ভাবিকে ডাকছি, তোমার মাথায় পানি দিতে হবে। শানু, আসবো আমি? হ্যাঁ ভাবি, আসুন। ওমা, কি হলো আবার? শওকত ভাই শরীরকে আবার খারাপ করলো নাকি? হ্যাঁ ভাবি, জ্বরে গা পুড়ে যাচ্ছে। দাঁড়াও, আমি রুবিকে দিয়ে পানি পাঠাচ্ছি, আর তোমার ভাইকে ডাকছি, কোন একজন ডাক্তারকে ডেকে নিয়ে আসতে বলি। আরে ভাবি, আমার কিচ্ছু হয়নি, আপনি ব্যস্ত হবেন না তো। তুমি শুয়ে থাকো তো, একদম কথা বলবে না। শানু, খাটের পাশের ড্রয়ারে একটা থার্মোমিটার আছে, টেম্পারেচারটা চেক করে দেখো তো। ঠিক আছে ভাবি। কি এখন ভালো লাগছে? বাড়িতে ফেরার দরকার। মিতু ভাবি বলছিল আজ থেকে যেতে। মকবুল ভাই অফিসে গিয়েছে, বললো কি নাকি একটা ঝামেলা হয়েছে। অফিসে ঝামেলা? অফিসে আবার কি ঝামেলা? শানু, একটু শুনে যাও তো। আসছি ভাবি, টিভি ছেড়ে দিয়ে যাচ্ছি, তুমি নিউজ দেখতে থাকো। আজ ভোরে মতিঝিলের একটি অফিসে বিল্ডিং এর নিচতলায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মকবুল নামের 40 বছর বয়সী অফিসের একজন স্টাফ নিহত হয়। তিনি বিল্ডিং এর 4র্থ তলায় অবস্থিত আমানুল্লাহ কর্পোরেটের পিয়ন ছিলেন। তার লাশ এতটাই বিকৃত হয়ে যায় যে তা শনাক্ত করা অসম্ভব হয়ে পড়ে। মকবুল আগুনে পুড়ে? আমার ফোনটা কোথায়? এখানেই তো ছিল। স্যারকে একটা কল করতে হবে। শানু, শানু, আমার ফোনটা কোথায়? এই তো পেয়েছি, আনরিড মেসেজ। গুড জব শওকত, 0000। এটা কেমন নাম্বার? সেন্ড মেসেজ। মর্মান্তিক অগ্নিকাণ্ডে মকবুল নামের 40 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়। সেন্ড টাইম 5টা 20। আমার মোবাইল থেকে সেন্ড করা? না না, এ হতে পারে না। কি হলো তোমার? এ কি, মোবাইল ভাঙলে কেন? কি হয়েছে তোমার? শওকত, এই শওকত, মিতু ভাবি, জলদি আসুন। প্রকৃতির খেয়াল বড় অদ্ভুত। এই জগতের সব ব্যাখ্যাতীত ঘটনাগুলোর কারণ আমাদের বিচলিত করে, কিন্তু আমাদের মনোজগৎ রহস্যকে বড় ভালোবাসে। এর প্রতি তীব্র আকর্ষণ মানুষকে টানিয়ে অজানা নেশার মতো। মাদার নেচার কিপস দ্য সিক্রেট উইথ হার স্পিসিস। মানুষের জেনেটিক কোডিং তাকে প্রজন্ম থেকে প্রজন্মতরে তথ্যগুলো সরবরাহ করে যায়। সদ্যজাত একজন মানুষের স্বভাবে যে প্রভাব দেখা যায় তা তার 5 বা 6 পুরুষের আগেরও হতে পারে। বিজ্ঞানের ব্যাখ্যা এখানে অমূলক। হয়তো আজ থেকে কয়েক পুরুষ আগে শওকতের পূর্বপুরুষদের কেউ জন্ম মৃত্যুর তিথি লিখতেন, কিংবা ছিলেন কোন গুপ্ত ঘাতক, মৃত্যুর শেষ ছোঁয়াকে পরিণতি দেয়াই ছিল তার নিয়তি।
তারই ধারাবাহিকতায় শওকতের জন্য প্রকৃতির নির্ধারিত গন্তব্য এটাই। প্রকৃতি প্রতিশোধ নেয়। পূর্বজন্মের বা পূর্বপুরুষের কোনো পাপ এসে পড়ে অন্য কারোর উপর। কার্মা বলে প্রকৃতির এই নিষ্ঠুর প্রতিশোধ বিদ্যমান এপারের জগতে। ওপারে যে অজানা জগৎ, তা ধোঁয়াশা মাখা ভয় কাতর করে সবাইকে। কিন্তু চারপাশের চেনা জগৎ আর ওপারের অজানা জগতের মাঝে দাঁড়িয়ে শওকত কোনো পূর্বপুরুষের কর্মের ফল হয়তো পাচ্ছে। কে জানে এর শেষ কোথায়। কোথায় ছিলে তুমি? এই তো একটু হাঁটতে বের হয়েছিলাম। তাই বলে 3 ঘন্টা গায়েব? তুমি কি আর সত্যি সত্যি সেলফোন ইউজ করবে না? না, আধুনিক প্রযুক্তি থেকে একেবারেই দূরে থাকবো। নিউজ পেপার, টেলিভিশন সবকিছু থেকে দূরে। তোমার হয়েছে কি বলতো? এই 3-4 দিন ধরে কি সব আবল তাবল বলছো? তেমন কিছু না, হাইবারনেশন। প্রযুক্তি থেকে কিছু সময়ের জন্য বিরতি। সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রির মতো যান্ত্রিক ক্লান্তি থেকে বিরতি। অর্থনীতির মতো এমন কাঠখোট্টা বিষয়ের ছাত্র হয়ে তুমি এমন কবি কবি কথা কি করে বলো আমি একদম বুঝি না। অফিসের ওই দুর্ঘটনার পর থেকে কাদের ভাই খুব আপসেট। বেশ কয়েকদিন ধরে অফিসে যাচ্ছে না। তুমি ওনার হয়ে অফিসে যাচ্ছ। আমাদের এই অবস্থা দেখে ওনার ছাদের এই ঘরটায় থাকতে দিয়েছেন আমাদের। ওনার সাথে তো তোমার কিছুটা হলেও সময় কাটানো উচিত, তাই না? মিতু ভাবি আর কাদের ভাইয়ের মতো ভালো মানুষ হয় না। ঠিক বলেছ। যাই, স্যারের সাথে দেখা করে আসি। অফিসেই গিয়েছিলাম কিছু কাজে। কয়েকটা পেপারে ওনার সাইন লাগবে, নিয়ে আসি। আরে শওকত, এসো এসো। কোথায় ছিলে এতক্ষণ? একটু হাঁটতে বের হয়েছিলাম, আর অফিসের দিকে গেলাম। এই ফাইলগুলোতে আপনার সাইন করার প্রয়োজন। এই ছুটির দিনে কে বললো তোমাকে অফিসে যেতে? এটা কোনো বিষয় না, আমিও ওই পথেই যাচ্ছিলাম, তাই নিয়ে আসলাম। আরে এই যে আপনি এখানে, আপনাকেই খুঁজছিলাম একটা পারমিশনের জন্য। কি পারমিশন ভাবি? শানুকে নিয়ে একটু শপিং এ যাচ্ছি। কাল রাতে আমি আর আপনার বস কক্সবাজার যাচ্ছি। পরশু আমাদের অ্যানিভার্সারি। আমার বড় বোন সব অ্যারেঞ্জ করেছে, আমাদের গিফট। ওকে সারপ্রাইজ দেব বলে আগে থেকে বলিনি। অফিসের ঘটনাটার পর থেকে মন মরা হয়ে বসে আছে। ওখানে গেলে হয়তো ভালো লাগবে। রুবি আছে বাড়িতে, সেই সাথে তোমরা তো আছোই। আমরা সোমবারই চলে আসবো। কিন্তু কোনো কিন্তু নেই। জীবনে প্রথমবার সমুদ্র দেখতে যাচ্ছি, একটু প্রস্তুতি তো দরকার। শওকত, ঘুমিয়ে বলেছে। ওপারের দরজা খুলে গেছে। তোমার অপেক্ষায় আছে এপারের কিছু মানুষ। না, আমি কিচ্ছু লিখতে পারবো না। একবার সবকিছুকে আমি আমার থেকে দূরে সরিয়ে রেখেছি। আমি আর লিখবো না। লিখতে তো তোমাকে হবেই। শুনতে পাচ্ছ ঝড়ের শব্দ, কিন্তু কেমন যেন শান্ত। আজ সমুদ্র এমন শান্ত হয়ে থাকে। মাঝে মাঝে সমুদ্রে যদি কোনো মানুষ পড়ে যায়, সে আর ফিরতে পারে না, হারিয়ে যায় অতলে। আমি শুনতে চাই না, আমি শুনতে চাই না তোমার অস্থির প্রলাপ। চলে যাও, চলে যাও বলছি। যাবো তো অবশ্যই, কিন্তু তোমার ছাড়পত্রে মৃত্যুর উপাখ্যান না নিয়ে কি করে যাই শওকত? পানিতে ডুবে যাওয়া মানুষগুলোর কি হয় জানো? নাক মুখ দিয়ে পানি ঢুকে ফুসফুসে চলে যায়, দম ফুরিয়ে যায়, মস্তিষ্কে অক্সিজেনের অভাবে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়। প্রথমে ব্রেইন ডেড, মাসলগুলো ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়। তাই পানিতে ডোবা লাশ ওঠালে কাঠের পুতুলের মতন শক্ত হয়ে থাকে। দেখেছো কখনো এমন? ঠিক তোমার বাবা মা লঞ্চ ডুবিতে যেমন মরে গিয়েছিল, তাদের কাঠের পুতুলের মতো লাশগুলো কোনো এক হিংস্র জলজ প্রাণী খুবলে খুবলে খেয়েছিল। না না, তুমি চুপ করে থাকো, তুমি চুপ করো। দম বন্ধ হয়ে আসছে আমার,
অন্ধকার হয়ে আসছে, চলে যাও বলছি, চলে যাও। সকাল 7টার অ্যালার্ম বাজতেই শাহানার ঘুম ভাঙল। পাশে শওকত নেই। এত সকালে কোথায় যেতে পারে ও? পাবলিক হলিডে আজ। শাহানা ধীরে ধীরে বিছানা থেকে উঠে পুরো ঘরে ওকে খুঁজতে লাগলো। বারান্দা, ছাদ, বাথরুম কোথাও নেই। তারপর সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো সে। করিডোর ধরে সামনে এগুতেই ড্রয়িং রুমের কাছে স্টাডির ছোট্ট জায়গার ফ্লোরে শুয়ে আছে সে। ওর চারপাশে অনেক নিউজ পেপারের কাটে, গ্লু, গাম, একটা কাঁচিও পড়ে আছে। সোফার পাশে একটা বড় আয়না, সেখানে পেপার কাটিং থেকে কিছু শব্দ নিয়ে একটার পর একটা সাজিয়ে কিছু একটা লেখা। শাহানা পড়তে লাগলো। গতকাল সন্ধ্যায় তীব্র জোয়ারের তোড়ে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এক দম্পতি নিখোঁজ। শাহানা ছুটে গেল নিজের ঘরে। টেবিলের উপর রাখা ফোনের কল লিস্ট থেকে মিতুর নাম্বারে ফোন করলো সে। গতকাল বিকেলেই মিতুর সাথে কথা হয়েছে শাহানার। কি হাসতে হাসতে কথা বলছিল সে। বলছিল ঢাকায় এসে একটা গুড নিউজ দেবে। ফোনটা বন্ধ। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব না। শাহানা প্রাণপণে প্রার্থনা করতে লাগলো সেই নিউজের নিখোঁজ দম্পতি যেন কোনোভাবেই মিতু আর কাদের না হয়, কোনোভাবেই যেন না হয় ওরা। এই সন্ধ্যাবেলায় আবার কে এলো? আসসালামু আলাইকুম। মকবুল সাহেব কি বাসায় আছেন? বাবা তো আজ সকালে ঢাকার বাইরে গিয়েছেন। আপনি কে? জি, আমি শাহানা, আপনাদের ছাদের চিলে কোঠায় যিনি থাকেন, আমি তার স্ত্রী। ও আচ্ছা, ভেতরে আসুন না। বাইরে দাঁড় করিয়ে রেখেছি আপনাকে, সরি। আসুন আসুন, ভেতরে আসুন, বসুন। চা খাবেন তো? না না না, কিচ্ছু লাগবে না। আসলে আমি শওকতকে খুঁজতে এসেছিলাম। উনি তো কাল রাতেই চলে গেলেন। যাবার সময় বাবাকে বাসার চাবি দিয়ে গেছেন, আর 2 মাসের অগ্রিম ভাড়া, সাথে একটা খামও দিয়েছিল, খুব সম্ভবত আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আমি আসি। সে কি, কোথায় যাচ্ছেন? আমি কিছু নাস্তা নিয়ে আসছি, প্লিজ বসুন। না না, আরেকদিন আসবো, আজ আমি গেলাম। কোথায় গেল মানুষটা? ওকে ওকে কি করে জানাবো সুখবরটা? আমার ভেতরে বাস করছে ওর একটা অংশ, আমাদের ভবিষ্যৎ। এভাবে স্বার্থপরের মতো আমাকে রেখে চলে যেতে পারলে শওকত? কি লেখা আছে খামে? প্রিয় শানু, তুমি যখন এই চিঠিটা পড়বে তখন আমি অনেক দূরে। তোমাকে খুব ভালোবাসি বলেই আমাকে বহু দূরে চলে যেতে হচ্ছে। জানি এরপর সারাটা জীবন তোমার ঘৃণা নিয়েই বেঁচে থাকতে হবে আমাকে। আমি কেন যেন মৃত্যুকে আজকাল ভয় পাই না। আমার ভয়টা তুমি। তোমাকে হারাতে চাই না। তোমার মাঝে বেঁচে থাক আমার ভালোবাসা। এই চিঠির সাথে একটা চেক আছে। গ্রামের জমিটা অনেক আগেই বিক্রি করে দিয়েছিলাম, সেটার 10 লক্ষ টাকা। ভেবেছিলাম সবকিছু ঠিক হলে এটা দিয়ে তুমি আর আমি নতুন করে শুরু করব সবকিছু। সেই একসাথে আর থাকা হলো না। এটা তুমি রেখো। সারাটা জীবন একা থাকা কষ্টের। আমি চাই না তুমি সে কষ্ট পাও। তুমি অসাধারণ একটা মেয়ে শানু। আমি জানি আমার চেয়ে বেশি ভালোবাসতে পারে এমন কেউ অবশ্যই তোমার জীবনে আসবে। ভালোবাসা থাকলো তোমার জন্য। ভালো থেকো, অনেক ভালো। না, এই তুমি কি বললে শওকত? তোমাকে ছাড়া আমি পুরোটা জীবন একা কাটাতে পারবো না। আমার ভেতরে যে বড় হচ্ছে, ও বড় হলে ওকে আমি কি জবাব দেব? তুমি এমন করতে পারো না শওকত। প্লিজ ফিরে এসো, প্লিজ ফিরে এসো তুমি। ভোলার এই ছোট্ট উপশহরটায় খুব একটা লোক সমাগম হয় না। মাঝখানে কোনো শওকতের শহরটা এসেছে একটা এনজিও থেকে রুরাল লেভেলে ভলেন্টারি শিক্ষা প্রদানের জন্য। এই চাকরিতে কোনো বেতন নেই, থাকা খাওয়ার ব্যবস্থাও নেই। একটা সাইকেল দেয়া হয়েছে সবখানে যাওয়ার জন্য, সামান্য কিছু হাত খরচা দেয়া হয়। বেশ ভালোভাবেই চলছে।
অবসর সময় সমুদ্রের পাশে বসে ছবি আঁকে সে। আঁকা শেষ হলেই টুকরো টুকরো করে ছিঁড়ে সাগরের জলে ভাসিয়ে দেয়। তার এই হাত অভিশপ্ত, এই হাতে লেখা কোনো সৃষ্টির অস্তিত্বও রাখা যাবে না। বাড়িতে ছাড়বার সময় সেই খামটা মামুন চাচাকে দিয়ে এসেছিল সে। 2 সপ্তাহ আগে এনজিওর একটা কাজে ঢাকায় গিয়েছিল। ছদ্মবেশে সেই বাড়িতেও গিয়েছিল খোঁজ নিতে। গিয়ে শুনল সিলেট থেকে ট্রেনে ভোরবেলা কমলাপুর নেমে বাড়ি ফেরার সময় ছিনতাইকারীদের কবলে পড়ে সে। ছুরির আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। খবরটা পত্রিকায় আসে। ঢাকা থেকে ফিরে পুরনো ওয়ালেটের কাগজগুলো ফেলতে গিয়ে দেখে সেখানে একটা চিরকুট লেখা, আজ ভোরে কমলাপুরে ছিনতাইকারীদের কবলে পড়ে মামুন সরকার নামের 50 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু। এটা দেখার পর থেকেই প্রচন্ড অপরাধ বোধে ভুগছে সে। আজ রাতে তাকে কিছু একটা লিখতেই হবে। তার নিজের জীবনের উপাখ্যানটা তাকেই লিখতে হবে। যেই শওকত অদৃশ্য লেখার কাজটা করে সে নিজেই যদি শেষ হয়ে যায়, তাহলে আর এই গল্প তাকে লিখতে হবে না। হ্যাঁ মমিন, এসো। স্যার, বহু কষ্টে এই ওষুধ গঞ্জের দোকান থেকে খুঁজে আনছি, কোথাও পাওয়া যায় না। আর এই যে, এই নেন আপনার খুর। কিন্তু স্যার, এই খুর দিয়ে কি করবেন? দাড়ি কামাবো। আর এই নাও 50 টাকা রাখো, অনেক কষ্ট করলে আমার জন্য। শুক্রিয়া স্যার, এইটা কোনো সমস্যাই না। আপনার খাবারটা দিয়ে যাইতেছি। আজ একটু তাড়াতাড়ি চলে যাবো, আমার মায়ের খুব জ্বর, তাড়াতাড়ি যাওয়ান লাগবো। ঠিক আছে মুমিন, কোনো সমস্যা নেই, তুমি যাও। স্যার, দরজাটা লাগাইয়া রাখেন, শিয়ালের উৎপাতটা খুব বাড়ছে আজকাল। শওকত আর শাহানার সম্পর্ক খুব খারাপ পর্যায়ে চলে যায় যে শওকত চলে আসে ভোলার একটা খুব ছোট্ট শহরে একটা এনজিওতে একটা ভলেন্টারি কাজ নিয়ে, যে চাকরিতে কোনো বেতন নেই, শুধু থাকা খাওয়ার ব্যবস্থা। আর শওকত চায় না অন্য কারোর জীবন আর নষ্ট করতে, শওকত চায় না আর কোনো কিছু লিখতে। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, দেখি যে শওকত আসলেই পারে কিনা সে তার যে অভিশপ্ত জীবনটা সে কাটাচ্ছে সেখান থেকে ফিরে আসতে পারে কিনা। তো আমরা চলে যাব শেষ পর্বে গল্পে, দেখি সেখানে কি আছে, কি অপেক্ষা করছে শওকতের জন্য। আসুন তাহলে শুনি গল্পের শেষ পর্ব। আপনি আছেন কুয়াশায় আজে শারমিনের সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আজকের রাতটা শওকতের জন্য পৃথিবীতে শেষ রাত। আজকের পর আর কারো মৃত্যুর খবর লিখতে হবে না তাকে। এই অ্যান্টিসাইকোটিক ড্রাগটা মানুষের সব অনুভূতি শক্তিকে নির্জীব করে দেয়। মানুষ তখন কোনো ব্যথা, কষ্ট, দুঃখ কিছু অনুভব করতে পারে না। এটা নেবার পর সে আস্তে আস্তে খুঁটটা দিয়ে তার 2 হাতের রগগুলো কাটবে। রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে পড়তে একসময় সে চোখে সব অন্ধকার দেখতে থাকবে। ধীরে ধীরে দম নিতে কষ্ট হবে তার। তারপর মস্তিষ্কে অক্সিজেন কমতে থাকবে। একসময় সে চলে যাবে ওপারের জগতে। আর জানার খুব ইচ্ছে, কি আছে ওই ওপারের জগতে, কি আছে সেই কালো আধারের দুনিয়ায়। শওকত, 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 কি চাই, কি চাই তোমার? আজ তোমার জন্য আমার কাছে কোনো মৃত্যুর উপাখ্যান নেই। আজ আমি নিজেই নিজেকে শেষ করে দেব। আমার ভেতরে সবকিছু নিস্তেজ হয়ে যাচ্ছে, পৃথিবীর সবকিছু ঘোলাটে লাগছে। ওষুধটা ওর প্রভাব শুরু করে দিয়েছে। কোনো ব্যথা, কোনো কষ্ট আমাকে স্পর্শ করবে না। এই দেখো, চকচকে ধারালো এই খুর, এটা দিয়ে হাতের রগগুলো কেটে ফেলবো। রক্ত ততক্ষণ ঝরবে
যতক্ষণ না এক বিন্দু বাকি। তুমি কি আত্মহত্যা করতে চাচ্ছ? ভীতু কাপুরুষের মতন হেরে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি ভীতু, আমি কাপুরুষ, তাই বেঁচে না থেকে ওপারের জগতে গিয়ে দেখতে চাই কি আছে সেখানে। শকত, তোমার কাজ এখনো শেষ হয়নি, তোমার যাবার সময় এখন না, তাই তোমার সব চেষ্টাই বৃথা হবে। দেখতে চাও? এই দেখো, আমি এই ঘুর দিয়ে কাটছি, কেমন ভিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, দেখো। আহ, লাল টকটকে রক্ত। ভুল দেখছো তুমি, হ্যালুসিনেশন, ভ্রম হচ্ছে তোমার। সবই এই অ্যান্টিসাইকটিক ড্রাগের প্রভাব। তোমার নার্ভাস সিস্টেমের উপর ভয়াবহ প্রভাবে তুমি তোমার চিন্তাকে সত্যি সত্যি দেখতে পাচ্ছ। বাস্তবে এমন কিছু ঘটছে না শওকত। না 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 না, আমি হারিয়ে যাচ্ছি অন্ধকারে চাপিত জীবন থেকে, চিরতরে হারিয়ে যাচ্ছি। ঘুমাও শওকত, ঘুমাও। তোমার ঘুমের খুব প্রয়োজন। অপেক্ষায় আছে ওরা, অপেক্ষায় আছে ওরা, তোমার লেখার অপেক্ষায়। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। জেলেপাড়ার পূর্ব গায়ের মোমিন মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নামাজে জানাজা বাদ জোহর পূর্বপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। দূরে মসজিদের মাইকে এই মৃত্যু সংবাদটা শোনার পর ঘোলাটের চোখে শকত চারপাশ দেখতে লাগলো। সে কি এখনো বেঁচে আছে, নাকি ওপারের জগতে আছে? ওপারের সব আলো কি তবে আবছায়া হয়? মৃত সব দেহের ভেতরের আর্তনাদ করা আত্মাগুলো কি মিশে থাকে এই ছায়ের মাঝে? খুব দুর্বল লাগছে শকতের। মনে হচ্ছে দেহের ওজন যেন বেড়ে গেছে অনেক গুণ। সমস্ত শক্তি দিয়ে গড়িয়ে গড়িয়ে সে খাট থেকে মেঝেতে নামল। টেবিলের পাশের ছোট ল্যাম্পটা তখনই মিটমিট করে জ্বলছিল। শানুর দেওয়া একমাত্র উপহার সে সাথে করে নিয়ে এসেছে। সে আলো এসে পাশের সাদা দেয়ালটা স্পষ্ট কিছু দেখতে পেল। লেখা পেল লাল। আর একটু কাছে গেল শকত। এই দেয়ালে তো কিছু লেখা ছিল না, তবে লেখা এলো কোত্থেকে? উল্টো দিকে জানালা দিয়ে যখন ভোরের প্রথম আলোটা দেয়ালে এসে পড়ল, এবার শকত সব স্পষ্ট দেখতে পেল। লেখাটা কোনো কালি বা কলম দিয়ে লেখা নয়, তাজা রক্ত দিয়ে লেখা। রক্তের ধারা একটু একটু করে নিচে গড়িয়ে পড়ছে। মমিন নামের মাঝবয়সী এক ব্যক্তির মৃতদেহ আজ ভোরে পূর্ব জেলেপাড়ায় পাওয়া গেছে। ফজরের নামাজের সময় তার স্ত্রী বাড়ির পেছনের আম গাছে তার স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান। তার আত্মহত্যা করার কোনো কারণ কেউ বলতে পারছে না। ওনার পরিচিত কোনো আত্মীয় স্বজন বা পরিবারের কেউ কি নেই? না ডাক্তার, এমন কাউকে আমরা খুঁজে পাইনি। অদ্ভুত লোক, মোবাইল ইন্টারনেট কিছুই ব্যবহার করতেন না, এমনকি পত্রিকাও পড়তেন না। আমাদের ডরমেটরিতেই থাকতেন। সেখানে স্টাফ মমিন আত্মহত্যা করার পর থেকেই এমন অপ্রকৃতস্থ আচরণ করা শুরু করে। মারা যাওয়ার ঠিক আগের দিন রাতে ওনার সাথে মমিনের কথা হয়েছিল। এই শখটা উনি মনে হয় নিতে পারেননি। উনি কোনো ওষুধ নিচ্ছিলেন কিনা সেটার একটা প্রেসক্রিপশন আনতে বলেছিলাম। ঠিক প্রেসক্রিপশন কিনা জানি না, কিন্তু এই ওষুধটা শওকত সাহেব গঞ্জের ওষুধের দোকান থেকে আনিয়েছিলেন। এটা ওনার টেবিলের উপরেই ছিল। ভেরি গুড, থ্যাংক ইউ রুবাদ সাহেব। অ্যাডমিশন যখন করেছেন, দেখা যাক আমরা কি করতে পারি। জি বুঝলেন তো ডাক্তার সাহেব, বিদেশি এনজিও, ওরা এমপ্লয়ীদের মেন্টাল হেলথ ইস্যুতে খুবই কনসিয়াস, তাই ওনাকে পাবনায় আনা। উনি কিন্তু প্রচন্ড ভায়োলেন্ট হয়ে গেছে। ওনার সামনে কেউ গেলেই চিৎকার করে উঠছেন, চলে যেতে বলে। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমরা তার বেটার ট্রিটমেন্টের কোনো কমতি রাখবো না। থ্যাংক ইউ ডাক্তার। আমি তাহলে আজ আসি। আমি পাবনার এখানেই থাকবো মাসখানেক, এনজিওর একটা প্রজেক্টে। মাঝে মধ্যে এসে শওকত সাহেবের সাথে দেখা করে যাব।
শওকত সাহেব কেমন আছেন? থাকবে না, থাকবে না, সবাইকে যেতে হবে, লিখতে হবে, লিখতে হবে। শওকত সাহেব কার সাথে কথা বলছেন আপনি? লিখছি, আমি লিখছি, না হলে সবাইকে ওরা নিয়ে যাবে। কারা নিয়ে যাবে? কাকে নিয়ে যাবে? লিখছি। স্যার, ওনার ব্লাড টেস্টের রিপোর্টগুলো এসেছে। কোনো ড্রাগ নেবার ট্রেস পাওয়া যায়নি, তবে কিছু হাই ডোজের সেডেটিভসের এলিমেন্ট পাওয়া গেছে ব্লাড স্যাম্পলে। জানি। উনি লাস্ট একটু মেডিসিন নিয়েছিলেন, সেটারই এলিমেন্ট নিজে এনে খেয়েছিলেন, কোনো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই। ওনার ফ্যামিলির কোনো খবর পাওয়া গেল স্যার? এখন পর্যন্ত না, দেখা যাক কি হয়। কাল ওনার কলিগ রুবায়েত সাহেব আসবে। পেশেন্টের হিস্ট্রি ছাড়া ট্রিটমেন্ট করা খুবই কঠিন। ওকে স্যার। প্রকৃতির ব্যাখ্যাতীত ঘটনাকে আমাদের বিজ্ঞান প্রায়শই যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে যায়, কিন্তু বিজ্ঞান জানে না মানসিক রোগটা কি কেবল একটা রোগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতির অপার কোন রহস্য, যার সমাধান হয়ে গেলেই সকল রহস্যের সমাধান হয়ে যাবে। বেশ কবছর আগে পত্রিকায় একটা নিউজ বের হয়েছিল, যার সত্যতা নিয়ে অনেকে অনেক কিছু বলে থাকে। মিয়া হ্যাল নামে 17 বছর বয়সী এক ব্রিটিশ কিশোরী খুব ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়। প্রায় 1 মাস কোমায় ছিল সে। সেখান থেকে ফিরে আসার পর অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে তার সাথে। মানুষের মৃত্যুর ঠিক আগের মুহূর্তে অন্যান্য মৃত আত্মারা তাকে মৃত্যু সংবাদ দিতে থাকে। সে এমন কিছু দেখতে থাকে যাকে সাইকোলজির ভাষায় প্যারানর্মাল ফেনোমেনন বলা হয়ে থাকে। কোন ব্যক্তির যখন নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়ে থাকে, তাহলে তার জন্য এপারের জগৎ আর ওপারের জগতের দরজা খুলে যায়। তখন তার অবস্থান হয় ঠিক দুই জগতের মাঝখানে। যদিও বিজ্ঞান একে কোনোভাবেই মেনে নেয় না, কিন্তু এর সঠিক ব্যাখ্যাও তাদের জানা নেই। তবে কি শওকতের এই অসহনীয় যন্ত্রণাময় জীবনের কোনো শেষ নেই, নাকি সে কোনোদিনই মুক্তি পাবে না? এভাবে রোগীদের সেলে ঢোকার নিয়ম নেই, আর উনি খুব ভায়োলেন্ট। ওনার কাছে গেলেই চিৎকার শুরু করে। ট্রাঙ্কুলাইজার দিয়ে শান্ত করতে হয়। হ্যাঁ, এখন তো ঘুমাচ্ছে, আমাকে যেতে দিন, কিছু হবে না। কি ব্যাপার সিস্টার, কোনো সমস্যা? স্যার, উনি পেশেন্টের সাথে দেখা করতে সেলের ভিতর যেতে চাইছেন। যেতে দাও নাকি, সমস্যা নেই, আমিও যাচ্ছি সাথে। ধন্যবাদ ডাক্তার। শওকত, আপনি কি ঘুমাচ্ছেন? আপনার সাথে রুবায়েত সাহেব দেখা করতে এসেছেন। শওকত ভাই, শুনতে পাচ্ছেন? আপনার জন্য একটা খবর নিয়ে এসেছি, শুনছেন? লিখতে হবে, লিখতে হবে, আমার কাজ শেষ করতে হবে, আমার কাজ শেষ করতে হবে। শওকত ভাই, গত পরশু আমি ঢাকায় গিয়েছিলাম, একটা রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছিলাম। একজন খুব সুন্দরী ভদ্র মহিলা আমার সামনে টেবিলে বসেছিলেন, সাথে একটা বাচ্চা ছিল, বয়স 1 বছর। যাবার সময় টেবিলে একটা ছবি ফেলে চলে যায়। আমি বের হওয়ার সময় খেয়াল করি ছবিটা আপনার সাথে তোলা। আপনি সাদা পাঞ্জাবি পরে আছেন আর উনি নীল শাড়ি। উনার হাতে বেশ কিছু বেলি ফুলের মালাও ছিল। খুব সম্ভবত এটা আপনাদের বিয়ের ছবি। আমি দৌড়ে গিয়ে ওনাকে অনেক খুঁজেছি, কিন্তু না পাইনি। ছবিটা অবশ্য সাথে করে নিয়ে এসেছিলাম, কিন্তু ফিরে এসে ছবিটা কিছুতেই খুঁজে পাচ্ছি না। আপনি প্লিজ ওনার নামটা আমাকে বলেন, আমি তাকে খুঁজে বের করতে পারবো। চলে যাও, আমার সামনে থেকে চলে যাও, চলে যাও। কি হলো শওকত ভাই, আমাকে বলুন, আমি ওনাকে খুঁজে এখানে নিয়ে আসবো, আপনি আবার ঠিক হয়ে যাবেন। লিখবো, আমি আবার লিখবো, আমি আমার নিয়তি, তোমার নিয়তি। চলে যাবি, তুই ওপারে চলে যাবি। এই সিস্টার, জলদি ট্রাঙ্কুলাইজার নিয়ে আসুন, আর ওয়ার্ড বয়দের ডাকুন জলদি। রুবায়েত সাহেব, আপনি এখন যান, আপনি থাকলে ওনাকে কিছুতেই শান্ত করা সম্ভব হবে না, আপনি যান এখন। ওকে ডাক্তার, ওকে। বাইরে তো হইচই কিসের, কি হয়েছে?
স্যার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওনার সাথে দেখা করতে যে ভদ্রলোক এসেছিলেন, উনি 3 নম্বর ব্লক দিয়ে যাওয়ার সময় কনস্ট্রাকশন বিল্ডিং এর উপর থেকে রড ওনার মাথার উপর পড়েছে। ভয়ঙ্কর ব্লিডিং হয়েছে স্যার, মাথার ঘিলও বের হয়ে গেছে। ওনার পালস চেক করেছি স্যার, আই থিংক হি ইজ নো মোর। ও মাই গড, পুলিশে খবর দিয়েছো? জি স্যার। আচ্ছা চলো। ডাক্তার সারওয়ার যখন করিডোর দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তার চোখে পড়ল শওকত যে সেলটাই ছিল সেটার ভেতর। দেয়ালে অসংখ্য আঁকাবুকির মাঝে ইটে সুরকি দিয়ে বড় বড় করে লেখা, কনস্ট্রাকশন বিল্ডিং এর উপর থেকে ধারালো রড মাথার উপর পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু। ডাক্তার হতভম্ব হয়ে তাকিয়ে রইল। শওকত এখন ওয়ার্ডে, তাহলে এটা কখন লেখা হলো? সে দৌড়ে সেলের ভেতর ঢুকলো। লেখা দেখে মনে হচ্ছে এটা বেশ আগে লেখা, গতকাল রাতের দিকে। এটা কি করে সম্ভব? সারওয়ার কোনো হিসাব মিলাতে পারল না। এই ব্যাখ্যাতীত ঘটনা তাকে বাকরুদ্ধ করে দিল। সে কখনোই জানতে পারবে না রুবায়েত আসবে এই খবর শওকত আগে থেকে জানত। শাহানাকে বাঁচানোর জন্য তার এই আত্মগোপন। সেই শাহানাকে রুবায়েত তার মুখোমুখি করতে চেয়েছিল, যা সে কখনোই হতে দেবে না। শওকত নিজ ইচ্ছায় আজ একজনের মৃত্যুর উপাখ্যান লিখল। মৃত্যু জন্মলগ্ন থেকে চলে আসা এক অমীমাংসিত মহাবিশ্ব রহস্য। পাঁচটা বছর হয়ে গেল তুমি নেই। তুমি কি জানো, তোমার ছেলেটা দেখতে ঠিক তোমার মতো হয়েছে। নাম রেখেছি ঋদ্ধ। জানো, ও মাঝে মাঝে জিজ্ঞেস করে ওর বাবা কোথায়। আমি ওকে বলি আছে, ওর বাবা আছে, একদিন ঠিক চলে আসবে। মা 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 এটা কার ছবি? এটা দেখে তুমি রোজ রাতে কাঁদো কেন মা? কই না তো বাবা, কাঁদছি না তো। তুমি আজকে আবার ছবি এঁকেছো? হ্যাঁ মা, একটা মানুষ পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছে, অনেক নিচে। ওর তো পাখির মতো ডানা নেই, ও উঠতে পারে না, তাই নিচে পড়ে যাচ্ছে। মা দেখো, নিচে কত সবুজ আর কত সুন্দর, তাই না? হ্যাঁ, কি সুন্দর ছবি। এমন ছবি আঁকার বুদ্ধি কে দিল তোমাকে? আমাকে তো আঁকতে হবে মা, অনেক কিছু আঁকতে হবে। দুদিন পর পত্রিকায় শেষের পাতায় একটা খবর ছাপল। গতকাল বিকেলে পাবনার হেমায়েতপুর মানসিক চিকিৎসা কেন্দ্রের 6 তলা নির্মাণাধীন নতুন ভবনের ছাদ থেকে পড়ে শওকত নামের এক মানসিক রোগী মারা যায়। তিনি গত 5 বছর যাবৎ এখানে চিকিৎসাধীন ছিলেন। গত 6 মাস ধরে পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ায় তিনি এখানকার স্টাফ হিসেবে কাজ করছেন। প্রত্যক্ষদর্শী একজন জানান, ছাদের ওপর গাছের চারায় পানি দিচ্ছিলেন, হঠাৎই তিনি নিচে লাফিয়ে পড়েন। ঘটনাটিকে সবাই আত্মহত্যা বলছে। এটা সবার জন্য একটা খবর মাত্র, কিন্তু পেছনের খবরটা কি কেউ কখনো জানতে পারবে? শওকত আত্মহত্যা করেনি, তার জন্য নির্ধারিত সময়টা সেখানেই শেষ ছিল। তার মৃত্যুর শেষ সময়টা চিত্র রচনা করেছিল তারই অংশ ঋদ্ধ। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এ ধারা চলবে শওকত থেকে ঋদ্ধের মাঝে। শেষ হয়ে গেল আজকের কুয়াশার গল্প। আজকের গল্পের নাম শওকত সাহেবের গল্প। লিখেছেন নাদিয়া ইসলাম নিতু, আর নাট্যাংশ পরিচালনায় ছিলেন প্রিয়ঙ্কি, আর সাউন্ডে ছিলেন পৃথ্বী। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি। শওকতের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, শাহানার চরিত্রে নিতুল, পিয়ন মকবুলের চরিত্রে শুদ্ধ, কাদের সাহেবের চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বী, বাড়িওয়ালার চরিত্রে রিফাত, অশরীরীর কণ্ঠ দিয়েছে রেহান, ঝিলমিলের চরিত্রে জাসিয়া অভিনয় করেছেন মিজান, সাহেবের চরিত্রে অভিনয় করেছেন নীরব, মিতু ভাবি হয়েছেন তমা, মিলির চরিত্রে শেহনীলা, মমিনের চরিত্রে শান্ত, ডাক্তারের চরিত্রে সাইফ, রুবাইতের চরিত্রে আবির, সিস্টারের চরিত্রে কাইমি এবং নিউজ রিডারের চরিত্রে কণ্ঠ দিয়েছেন
আবির। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হচ্ছি কুয়াশা এক্স ফাইলস এর সত্য ঘটনা এবং কুয়াশার গল্প নিয়ে। সে পর্যন্ত এবিটির সঙ্গেই থাকবেন আর খুব ভালো থাকবেন।